আতিকের ঘুম ভাঙল চাপা অথচ ঝাঁঝালো এক ধমকে। এই হতভাগা, বেলা 9টা বাজে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আর কতকাল বাবার হোটেলে খাবি শুনি? আতিক চোখ কচলাতে কচলাতে বিছানা ছেড়ে উঠল। বাবার গলা শুনেই তার বুকের ভেতরটা ধুকপুক করে ওঠে। বাথরুমের দিকে যেতে যেতে শুনল মায়ের কণ্ঠ, যেন বাবার কথার প্রতিধ্বনি। শুধু খেলেই তো ভালো, কাজকর্ম তো আর চোখে দেখে না নবাবের বেটা। আতিক কোনো উত্তর দিল না। তাদের রোজকার এই ব্যাকরণ তার গা সওয়া হয়ে গেছে। মুখ ধুয়ে যখন খাবার টেবিলে এলো তখন দেখলো বাবা খবরের কাগজ সরিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে। কিরে, আজ কি কোনো রাজসভা নেই তোর, যেখানে গিয়ে বেকারত্বের জয়গান গাইবি? মা খাবার বেড়ে দিচ্ছিলেন, বাবার কথায় যোগ দিয়ে বললেন, আর বলো না, লোকের ছেলে এই বয়সে কত কি করছে, আর আমার কপাল পোড়া ছেলেটা শুধু ঘুরে বেড়ানো আর স্বপ্ন দেখা ছাড়া কিছুই জানে না। আতিক নীরবে খেলো। তাদের কথাগুলো যেন ধারালো ছুরির মতো তার বুকে বিচ্ছে। সে জানে তাদের অভিযোগ অমূলক নয়। দিনের পর দিন চেষ্টা করেও একটা কাজের জোগাড় করতে পারেনি সে। বাবা, আমি তো চেষ্টা করছি। আতিকের গলা সামান্য কাঁপল। চেষ্টা? বাবা তাচ্ছিল্য হাসি হাসলেন। কি চেষ্টা করেছিস শুনি? কোনো মন্ত্র বলে তোর চাকরি হবে, নাকি ওই নদীর ধারে বসে আকাশ কুসুম ভাবলে? মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শুধু চেষ্টা করলে কি আর হয়? আজকাল তো ভালো চাকরি পেতে কত কানেকশন লাগে, কত টাকা লাগে। তোর তো আর এসব নেই। আতিকের মনে হতাশা আরও ঘনীভূত হলো। তাদের কথাগুলো যেন এক নির্মম সত্য, যা সে এড়িয়ে যেতে চাইছে। আমি ইন্টারভিউ দিচ্ছি তো। আতিক আবারও বলার চেষ্টা করলো, কটা ইন্টারভিউ দিয়েছিস আর কটা তোর যোগ্যতার সাথে মেলে? বাবার প্রশ্নবাণে জর্জরিত আতিক চুপ হয়ে গেল। মা এবার অন্য প্রসঙ্গে গেলেন, কিন্তু সুরটা সেই একই রইল। আর ওই যে তোর নীলার সাথে এত ঘোরাঘুরি, ওর বাবার কাছে মুখ দেখানোর মতো কিছু তো একটা করতে হবে নাকি? নীলার কথা উঠতেই আতিকের মুখটা আরও ফ্যাকাশে হয়ে গেল। নীলার বাবা তাকে কখনোই পছন্দ করেন না। তাদের সম্পর্কের প্রধান অন্তরায় আতিকের বেকারত্ব। মা, নীলার সাথে আমার সম্পর্কটা... আতিক কথা শেষ করতে পারল না। থাক, আর ঢং করতে হবে না। আমি সব বুঝি। বেকার ছেলের সাথে মেয়ের সম্পর্ক হলে আর কি হবে? শুধু চোখের জল আর কষ্ট। মায়ের কথায় যেন ভবিষ্যৎবাণী। বাবা কাগজটা ভাঁজ করে রাখলেন, তীক্ষ্ণ দৃষ্টিতে আতিকের দিকে তাকিয়ে বললেন, শোন, আমার স্পষ্ট কথা, যদি আগামী 1 মাসের মধ্যে একটা ডিসেন্ট কাজ জোগাড় করতে না পারিস, তাহলে নীলার সাথে তোর যা কিছু আছে সব ভুলে যাবি। এটা আমার শেষ কথা। আতিকের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এই হুমকির জন্য সে প্রস্তুত ছিল না। নীলাকে ছাড়া তার জীবন অকল্পনীয়। বাবা, তুমি এটা কি বলছো? আতিকের গলায় ডিপ্রেশন। আমি যা বলার বলেছি, এবার দেখ তুই কি করিস। শুধু ঘুরে বেড়ানো আর স্বপ্ন দেখা বন্ধ করে কাজে মন দে। বাবা চেয়ার ছেড়ে উঠে গেলেন। মাও দীর্ঘশ্বাস ফেলে বাসনপত্র গোছাতে লাগলেন। তাদের নীরবতা যেন আতিকের জন্য আরও কঠিন শাস্তি। আতিক আর বসে থাকতে পারল না। অপমানে হতাশায় তার দম বন্ধ হয়ে আসছিল। দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো সে। কোথায় যাবে, কি করবে, কিছুই তার মাথায় আসছে না। শুধু একটা তীব্র যন্ত্রণা তার বুকের ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। চারপাশে লোকজন যে যার কাজে ছুটে যাচ্ছে আর একা একা হাঁটছে। উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে কখন যে সে গলির মাথায় পৌঁছে গেল তা সে খেয়ালও করেনি। একটা পুরনো ভাঙা পাঁচিলের পাশে এসে সে থামল। আকাশটা মেঘলা, যেন তার ভেতরের কষ্টের প্রতিচ্ছবি। পকেট থেকে মোবাইলটা বের করলো আতিক। নীলার প্রোফাইলটা খুলল। তার হাসি মাখা ছবিটা দেখে আতিকের চোখ ভিজে উঠল। নীলাই তার একমাত্র আশ্রয়, একমাত্র ভরসা। কিন্তু আজ তার মনে হচ্ছে সে নীলার যোগ্য নয়। হঠাৎ তার মনে পড়ল বাবার হুমকির কথা। 1 মাসের মধ্যেই চাকরি না পেলে নীলাকে ভুলে যেতে হবে। এই ভাবনাটা তার মেরুদণ্ডে শীতল স্রোত বইয়ে দিল। না, সে নীলাকে হারাতে পারবে না, কিছুতেই না। একটা গভীর শ্বাস নিল আতিক। তার মনে একটা নতুন সংকল্প জন্মালো। তাকে কিছু করতেই হবে, যেভাবেই হোক একটা কাজ তাকে জোগাড় করতেই হবে। শুধু নিজের জন্য নয়, নীলার জন্য, তাদের ভালোবাসার জন্য তাকে লড়তে হবে। এদিকে সকাল থেকেই নীলার বাড়িতে আজ চাপা উত্তেজনা বিরাজ করছে। বাবা আর মায়ের মধ্যে ফিসফিস করে কথা বলার শব্দ নীলার কানে ভেসে আসছে।
সে জানে তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে সে আর আতিক। নীলার বাবা বিরক্তি ভরা গলায় বললেন, দেখেছো মেয়ের কাণ্ড? এত বোঝানোর পরেও সে বেকার ছেলেটার সাথে ঘোরাঘুরি করছে। নীলার মা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমারও খুব চিন্তা হয় গো, সমাজের লোক কি বলবে? আমাদের কি আর মুখ দেখানোর উপায় থাকবে? নীলা দরজার ওপাশে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল। তাদের প্রতিটি শব্দ তার বুকে তীরের মতো বিচ্ছে। সে জানে তার বাবা মা তাদের সামাজিক অবস্থান নিয়ে খুব বেশি চিন্তিত। আতিকের আর্থিক অসচ্ছলতা তাদের কাছে প্রধান উদ্বেগের কারণ। বাবা আক্ষেপ করে বললেন, আমি তো কত ভালো ভালো সম্বন্ধ এনেছিলাম, সবগুলো ছেলে প্রতিষ্ঠিত, ভালো রোজগার করে, কিন্তু ওর চোখে তো সেই ভবঘুরে ছেলেটাই সেরা। তুমি ওর সাথে সরাসরি কথা বলো না কেন? একটু কড়া করে বললে হয়তো বুঝবে। করা কথা তো কতবার বলেছি, ও কি সোনার পাত্রী? ওই ছেলেটার জন্য আমার সাথে পর্যন্ত তর্ক করে। বাবার গলায় স্পষ্ট বিরক্তি। নীলা আর দরজার ওপাশে দাঁড়াতে পারল না। ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এলো সে। তাদের কথাগুলো তার মনে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে। সে আতিককে ভালোবাসে, তার যোগ্যতায় বিশ্বাস করে, কিন্তু তার বাবা মায়ের চোখে আতিক শুধুই একজন বেকার, সমাজের বোঝা। কিছুক্ষণ পর নীলার মা তার ঘরে এলেন। নীলামা, মায়ের গলায় কিছুটা নরম সুর। নীলা মায়ের দিকে তাকালো, তার চোখে জলের আভাস। মা নীলার পাশে বসে বললেন, তুমি কি একটু বোঝার চেষ্টা করবে? তোমার বাবার যা চিন্তা তা তো আর অমূলক নয়। আমরা তোমার ভালো চাই মা। নীলা চাপা অভিমানী গলায় বলল, তোমরা কি মনে করো আতিক ভালো নয়? ভালো খারাপের কথা নয় মা, বাস্তবটা তো বুঝতে হবে। জীবনটা শুধু ভালোবাসা দিয়ে চলে না, একটা সিকিউর ভবিষ্যতের তো দরকার। নীলা তার মায়ের কথায় বাস্তবতার সুখ খুঁজে পেল। সত্যি তো, শুধু ভালো মানুষ হলে আর ভালোবাসা থাকলে তো জীবন চলে না। নীলা বলল, আতিক চেষ্টা করেছে, তোমরা ওকে একটু সময় দাও, আমি বিশ্বাস করি ও একদিন সফল হবে। কতদিন সময় দেব? আর কতদিন আমরা অপেক্ষা করব? তোমার বয়স বাড়ছে, ভালো একটা সম্বন্ধ এলে তুমি শুধু এই অজুহাতে ফিরিয়ে দাও। এভাবে চলতে থাকতে কিভাবে হবে মা? মায়ের প্রশ্ন নীলার মনে ধাক্কা দিল। নীলা ধরা গলায় বলল, কিন্তু আমি তো আতিককে ভালোবাসি। ভালোবাসা ভালো মা, কিন্তু সেটা যেন অন্ধ না হয়। তুমি কি একবারও ভেবে দেখেছো, যদি কাল আতিকের কিছু হয় তাহলে তোমার কি হবে? তুমি কার কাছে যাবে? মায়ের কথায় ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়। নীলা চুপ করে রইল। মায়ের কথাগুলো একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়, কিন্তু আতিককে ছাড়া তার জীবনটা কেমন হবে তা সে ভাবতেও পারে না। দেখো মা, আমি জানি তোমরা আমার ভালো চাও, কিন্তু আমার মনে হয় আতিক সত্যি আলাদা। ওর মধ্যে অনেক সম্ভাবনা আছে, শুধু একটু সুযোগের দরকার। সুযোগ তো সবাই পায় না নীলা, আর পেলেও সবাই সেটা কাজে লাগাতে পারে না। আমরা চাই তুমি একটা স্থিতিশীল জীবন পাও। মায়ের গলায় এখনও উদ্বেগ। নীলা এবার তার মায়ের চোখের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করল, আর আমার সুখ? তোমরা কি আমার সুখের কথা একবারও ভেবেছ? আতিকের সাথে থাকলে যদি আমি সুখী হই, সেটাই কি যথেষ্ট নয়? মায়ের মুখটা কঠিন হয়ে গেল। বললেন, সুখ ক্ষণস্থায়ী হয় নীলা, কিন্তু সম্মান আর নিরাপত্তা চিরস্থায়ী। তুমি এখন আবেগের বশে ভুল করছো, পরে পস্তাবে। তাদের কথোপকথন আরও কিছুক্ষণ চলল। নীলা তার অবস্থানে অনড় থাকার চেষ্টা করল, কিন্তু তার বাবা মায়ের যুক্তির ভার তার মনকে দুর্বল করে দিচ্ছিল। একসময় মায়ের কঠিন কথাগুলোর সামনে সে হেরে গেল। নীলা দুর্বল স্বরে বলল, ঠিক আছে, তোমরা যা ভালো বোঝো তাই করো, তবে আমার সুখের কথাটাও আগে ভেবো। এই কথাগুলো বলার সময় তার বুকের ভেতরটা ভেঙে যাচ্ছিল। সে বোঝাতে পারল না আতিক শুধু তার প্রেমিক নয়, তার বন্ধু, তার পথ প্রদর্শক। তাকে ছাড়া নীলার জীবন অর্থহীন। মা ঘর থেকে বেরিয়ে গেল। নীলা ধীরে ধীরে হেঁটে বারান্দার দিকে গেল। মনটা তার বিষাদে ভরে উঠেছে। ব্যালকনিতে এসে সে রেলিং ধরে দাঁড়ালো। নিচের রাস্তায় মানুষের আনাগোনা, গাড়ির হর্ন, শহরের কোলাহল আর কানে ঢুকছে, কিন্তু তার ভেতরের শূন্যতা যেন আরও বাড়িয়ে দিচ্ছে। আকাশের দিকে তাকালো নীলা। কয়েকটি পাখির দল বেঁধে উড়ে যাচ্ছে।
তাদের মুক্ত জীবন দেখে নীলার দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সেও কি কখনো এমন মুক্ত হতে পারবে না? তার ভালোবাসার কি কোনো মূল্য নেই তার পরিবারের কাছে? চোখের জল আর বাঁধ মানল না। নীরবে অশ্রু ঝরে পড়তে লাগলো নীলার গালে। তার মনে একটাই প্রশ্ন, আতিক, তুমি কোথায়? তুমি কি বুঝতে পারছো এখানে আমি কতটা একা? নীলা বিষণ্ণ মনে ব্যালকনিতে বসেছিল। তার চোখের জল শুকিয়ে গেলেও মনের ভেতরের কষ্টটা তখনও দাউ দাউ করে জ্বলছে। তার বাবা মায়ের কথাগুলো বারবার তার কানে বাজছে। ভবিষ্যৎ, নিরাপত্তা, সমাজের মুখ, তাদের যুক্তির কাছে তার ভালোবাসার আকুতি যেন হেরে গেছে। হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল আতিক। দ্রুত চোখের জল মুছে ফেলল নীলা। ভেজা গলায়, ধরা গলায় ফোনটা রিসিভ করলো। হ্যালো। নীলার স্বর স্বাভাবিক করার চেষ্টা ব্যর্থ হলো। ওপাশ থেকে আতিকের উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো। নীলা, কি হয়েছে তোমার? তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? নীলা আমতা আমতা করে বলল, কই, কিছু হয়নি তো। গভীর কণ্ঠে আতিক বলল, মিথ্যা বলো না নীলা, আমি বুঝতে পারছি তুমি কাঁদছিলে। নাও এবার বলো আমার কি হয়েছে। না, সত্যি কিছু হয়নি, একটু মন খারাপ। নীলা আবারও মিথ্যে বলল। তার খারাপ লাগার কারণ আতিকের পরিবারের অপমান আর এখন নিজের পরিবারের চাপ। দুটো দিক থেকেই সে আজ বিধ্বস্ত। মন খারাপ কেন? আবার কি আঙ্কেল আন্টি কিছু বলেছেন? নীলা চুপ করে রইল কিছুক্ষণ, উত্তর দিতে পারল না। তাকেই চুপ দেখে আতিক অস্থির কণ্ঠে আবারও বলল, নীলা প্লিজ বলো কি হয়েছে, আমার খুব টেনশন হচ্ছে। নীলা এড়িয়ে যাওয়ার জন্য বলল, আসলে তেমন কিছু না, একটু পারিবারিক ব্যাপার। তুমি কি আমার উপর রাগ করে আছো? আতিকের গলায় অনিশ্চয়তা। নীলা দ্রুত বলল, না আতিক, তোমার উপর কেন রাগ করব? আতিকের উপর তার কোনো রাগ নেই, বরং তার জন্য চিন্তা হয়। আতিক বলল, তাহলে একবার দেখা করবে আমার সাথে? তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে। নীলার মনটা সামান্য হলেও আলোড়িত হলো। সারপ্রাইজ? আতিক আবার কি প্ল্যান করছে? নীলা কৌতূহলী স্বরে জিজ্ঞেস করলো, সারপ্রাইজ? হ্যাঁ, তুমি যদি তোমার কোনো প্রবলেম না থাকে তো আজ সন্ধ্যায় দেখা করতে পারি আমরা। আতিকের কণ্ঠে উত্তেজনা নীলার মনটা ইতস্তত করল। এই মুহূর্তে তার কোথাও যেতে ইচ্ছে করছে না, কিন্তু আতিকের কণ্ঠের আন্তরিকতা তাকে দুর্বল করে দিল। তাই জিজ্ঞেস করলো, কোথায়? আমরা যেখানে দেখা করি, আদিল ভাইয়ের রেস্টুরেন্টে। আতিকের প্রস্তাবে নীলার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। তাদের কত স্মৃতি জড়িয়ে আছে সেই দোকানে। আদিল আতিকের এক দূর সম্পর্কের চাচাতো ভাই। ওনার একটি রেস্টুরেন্ট আছে। ঠিক আছে, তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে। আতিক খুশি হয়ে বলল, সত্যি? আমি তোমার জন্য অপেক্ষা করব। নীলা মৃদু হেসে ফোনটা কেটে দিল। ফোন কাটার পর নীলার মনটা একটু হালকা হলো। আতিকের সাথে দেখা করার ভাবনাতেই তার ভেতরের মেঘ যেন কিছুটা সরে গেল। সারপ্রাইজটা কী হতে পারে তা নিয়ে তার মনে কৌতূহল জাগলো। তাড়াতাড়ি মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়ালো নীলা। চোখের নিচে হালকা ফোলা ভাবটা এখনও স্পষ্ট। মেকআপ দিয়ে সেটা ঢাকার চেষ্টা করলো সে। চুলগুলো আঁচড়ে নিল পরিপাটি করে। মাকে গিয়ে বলতে হবে সে পড়তে যাচ্ছে। আজকাল মিথ্যা বলতে তার একদম ভালো লাগে না, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করছে। নীলা ড্রয়িং রুমে গেল। তার মা তখন রান্নাঘরে কাজ করছিলেন। নীলা ডাকলো, মা। হ্যাঁ, কি হলো? মা হাতের কাজ থামিয়ে নীলার দিকে তাকালেন। নীলা স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আজ সন্ধ্যায় আমার টিউশনি আছে, একটু দেরি হবে ফিরতে। মা সন্দেহ করে বললেন, আবার আজ? আজকাল তো তোমার রোজই টিউশনি থাকে। নীলা দ্রুত উত্তর দিল, হ্যাঁ, পরীক্ষার সময় তো এগিয়ে আসছে, তাই। ঠিক আছে, বেশি রাত করো না। মা আর কিছু বললেন না। নীলা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মিথ্যা বলাটা তার কাছে খুব কষ্টের। সন্ধ্যা হওয়ার আগেই নীলা রেস্তোরাঁর দিকে রওনা হলো। রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। আতিকের সারপ্রাইজটা কী হতে পারে? হয়তো কোনো নতুন চাকরির খবর, নাকি অন্য কিছু। কফি শপের সেই চেনা টেবিলে মুখোমুখি বসলো আতিক আর নীলা। কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে রইল তারা।
যেন নীরবতার ভাষাতে অনেক কথা বলা হয়ে গেল। নীলার মুখের বিষণ্ণতা কিছুটা হলেও কেটেছে। আতিকের সান্নিধ্যে তার মন শান্ত হয়েছে। অবশেষে আতিকই প্রথম মুখ খুলল। কেমন আছো? নীলা মৃদু হেসে বলল, এখন ভালো। তোমার কি খবর? আমি ঠিক আছি, তোমাকে দেখে আরও ভালো লাগছে। আতিকের ঠোঁটের কোণে হালকা হাসি। কিছুক্ষণ তারা টুকটাক কথা বলল। পুরনো দিনের স্মৃতি, বন্ধুদের খবর আর হালকা কিছু হাসি ঠাট্টার মধ্যে সময় কাটতে লাগলো। নীলার মনের মেঘ যেন ধীরে ধীরে সরে যাচ্ছে। একসময় নীলার কৌতূহল আর বাঁধ মানল না। আচ্ছা, এবার বলো তো, তোমার সেই স্পেশাল সারপ্রাইজটা কি? আতিক রহস্যময় হাসি হাসল, বলল, তুমি সত্যি জানতে চাও? অবশ্যই, এতক্ষণ ধরে অপেক্ষা করছি। নীলার স্বরে হালকা বিরক্তি মেশানো আবদার। আতিক টেবিলের সামান্য ঝুঁকে এসে নীলার দিকে তাকালো। আসলে আজকে আমি আমার একটা পুরনো টিউশনের কিছু বকেয়া বেতন পেয়েছি। নীলার ভ্রু সামান্য কুঁচকে বলল, তাই? হ্যাঁ। আরে বাহ, তাহলে তো বেশ ভালো। তোমার কিছুদিনের হাত খরচের টাকা হয়ে গেল। আতিক উৎসাহের সাথে বলল, আর তাই ভাবলাম আজকে তোমাকে আমার তরফ থেকে খাচ্ছি বিরিয়ানি খাওয়াবো। কাচ্চি বিরিয়ানির নাম শুনে নীলার মুখটা প্রথমে একটু উজ্জ্বল হলো, কারণ এটা তার খুবই পছন্দের খাবার। কিন্তু পরক্ষণেই তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। বরং সে হালকা রেগেই বলল, কাচ্চি বিরিয়ানি? কিন্তু আতিক, তোমার তো এখন কাজ নেই, এখন টাকা খরচ করার কি দরকার? আতিক ঢং করে মুখটা মলিন করে বলল, কি বলো তো তুমি? এতদিন পর কিছু টাকা পেলাম, আর আমি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে একটু ভালো কিছু খাওয়াতে পারবো না? এমনিতেই তো তোমার জন্য কিছু করতে পারি না। এই ছোটোখাটো বিষয়গুলোতে আমি একটু সুখ খুঁজে পাই। এগুলো কি তুমি আমার কাছ থেকে খেড়ে নেবে? কিন্তু নীলা আবারও আপত্তি জানাতে চাইল। আতিক তার হাত ধরে আলতো করে চাপ দিল। প্লিজ নীলা, আজকে অন্তত আমার এই ছোটোখাটো খুশিটা তুমি কেড়ে নিও না। অনেক দিন পর একটু ভালো লাগছে, তোমাকে খাওয়াতে পারলে আমার আরও ভালো লাগবে। নীলা কিছুক্ষণ আতিকের মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে আন্তরিকতা আর ভালোবাসা স্পষ্ট। নীলার মন নরম হলো। নীলা মৃদু হেসে বলল, ঠিক আছে, কিন্তু এরপর থেকে তুমি আর অকারণে এত খরচ করবে না। আচ্ছা বাবা, আর করবো না। আতিক হাসি মুখে বলল, চলো, আমার পছন্দের একটা রেস্টুরেন্ট আছে, এখানে দারুণ কাচ্চি পাওয়া যায়। তারা দুজনেই রেস্টুরেন্টের দিকে রওনা হলো। রাস্তায় হাঁটতে হাঁটতে আবারও তাদের মধ্যে হালকা কথাবার্তা শুরু হলো। আতিক তার পুরনো টিউশনির গল্প বলল। নীলা তার কলেজের বন্ধুদের মজার ঘটনা শোনালো। রেস্টুরেন্টে পৌঁছে তারা এক কোণে একটা টেবিলে বসলো। আতিক আগ্রহের সাথে কাচ্চি বিরিয়ানি অর্ডার করলো। নীলা অপলক দৃষ্টিতে আতিকের দিকে তাকিয়েছিল। তার মনে কিছুটা চিন্তা থাকলেও আতিকের খুশি দেখে সেও আনন্দিতই হচ্ছিল। খাবার এলে দুজনে তৃপ্তি করে কাচ্চি বিরিয়ানি খেল। নীলা সব খারাপ লাগা যেন দূর হয়ে গেল। আতিকের মুখের হাসি তাকে শান্তি এনে দিচ্ছিল। খাওয়া দাওয়া শেষে তারা রেস্টুরেন্ট থেকে বের হলো। সন্ধ্যা নেমে এসেছে। রাস্তায় হালকা ঠান্ডা বাতাস বইছে। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো। কিছুক্ষণ নীরবতার পর নীলা খুব নরম সুরে বলল, আতিক। আতিক নীলার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলো। তুমি তো জানো বাড়িতে আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। আতিকের মুখের হাসি মিলিয়ে গেল। তার চোখে চিন্তা আর মনে একটা অজানা ভয় কালো মেঘের মতো ভর করল। আতিক কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ শুনেছি। নীলা অসহায়ভাবে বলল, ওরা চায় আমি যেন খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলি, বিশেষ করে বাবা। উনি তোমার বেকারত্বের কথা বারবার তোলেন। আতিক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নীলার হাত ধরে বলল, আমি বুঝতে পারছি নীলা, আমার সত্যি কিছু করা উচিত। তুমি বিশ্বাস করো, আমি চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি আমি একটা ভালো কাজের ব্যবস্থা করব। আমি জানি তুমি চেষ্টা করছো আতিক, তোমার উপর আমি চোখ বন্ধ করে ভরসা করি, কিন্তু সময় তো আর বেশি নেই। আমি হাল ছাড়বো না নীলা, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি খুব জলদি কিছু একটা করব, তুমি আমার উপর ভরসা রাখো। দুর্বল কণ্ঠে নীলা বলল, আমার ভরসা আছে তোমার উপর আতিক, কিন্তু মাঝে মাঝে খুব ভয় লাগে। ভয় পেও না নীলা, আমি থাকতে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আতিকের কণ্ঠে গভীর ভালোবাসা এবং আত্মবিশ্বাস। তারা কিছুক্ষণ নীরবে হেঁটে চলল। রাস্তার আলো তাদের মুখের ওপর পড়ছে। তাদের চোখে মুখে একে অপরের প্রতি অগাধ ভালোবাসা ও বিশ্বাস। তুমি কি সত্যি কিছু একটা করবে তো?
নীলার কণ্ঠে আবারও সেই উদ্বেগ। হ্যাঁ নীলা, আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব। আমি তোমাকে হারাতে চাই না। আতিকের কণ্ঠে আকুলতা। আমিও তোমাকে হারাতে চাই না আতিক। নীলার চোখে জল চিকচিক করে উঠল। তাদের নীরব কথোপকথন যেন তাদের হৃদয়ের গভীরতম অনুভূতি প্রকাশ করছে। তারা জানে তাদের পথটা কঠিন, কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসই তাদের এগিয়ে চলার শক্তি। একসময় তারা নীলার বাড়ির সামনে পৌঁছে গেল। আতিক জিজ্ঞাসা করল, তাহলে কাল দেখা হবে? নীলা মৃদু হেসে বলল, হুম। আতিক নীলার দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তার চোখে ভালোবাসার সমুদ্র স্পষ্ট। বলল, সাবধানে যাও। তুমিও। নীলা বলল এবং বাড়ির গেটের দিকে পা বাড়ালো। আতিক যতক্ষণ না নীলা বাড়ির ভেতরে ঢোকে ততক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের বাড়ির দিকে রওনা হলো। তার মনে এখন একটাই চিন্তা, নীলার জন্য তাকে সফল হতেই হবে। বাড়ির দরজায় পা রাখতেই আতিক বুঝল ঝড় এখনও থামেনি। বাবার গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো ড্রয়িং রুম থেকে। এসেছে নবাবজাদা। এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি? আতিক ক্লান্ত পায়ে ড্রয়িং রুমে ঢুকল। বাবার চোখে সেই চেনা বিরক্তি আর মায়ের মুখে চাপা অসন্তোষ। বন্ধুর সাথে একটু কাজ ছিল বাবা। আতিক মিথ্যে বলল। নীলার সাথে দেখা করার কথা সে আর বলতে সাহস করল না। কাজ? কোন বন্ধুর সাথে আবার তোর কাজ? সে বেকারগুলোর সাথে? বাবার কণ্ঠ ধারালো। না বাবা, অন্য বন্ধু। আতিক সংক্ষেপে উত্তর দিল। তিক্ত কণ্ঠে মা বললেন, দেখো তো ছেলের মিথ্যে কথা বলার সাহস। একটা পয়সার রোজগার নেই, অথচ মিথ্যে বলতে মুখে আটকায় না। আতিক প্রতিবাদ করার চেষ্টা করে বলল, আমি মিথ্যা বলছি না মা। বাবা ধমক দিয়ে বললেন, চুপ, আর একটাও কথা বলবি না। আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, ওই মেয়ের সাথে ঘোরাঘুরি বন্ধ কর। ওসব করে কোনো লাভ নেই। রোজগার করতে না পারলে ওই মেয়ে তোর মুখে লাথি মেরে চলে যাবে। 2 পয়সার রোজগার করার ক্ষমতা নেই, উনি আবার বাইরে প্রেম করে বেড়াচ্ছে। আতিক আর কথা বাড়ালো না। তাদের সাথে তর্ক করা অর্থহীন। তার মন তিক্ততায় ভরে উঠল। কোনো মতে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করল সে। ঘরের নীরবতা যেন তার ভেতরের হতাশা আরও বাড়িয়ে দিল। বিছানায় বসে পড়ল আতিক। বাবার কথাগুলো তার কানে বাজছে। বেকার, অকম্মা, মিথ্যাবাদী, তাদের চোখে তার কোনো মূল্য নেই। কিন্তু নীলার মুখটা মনে পড়তেই তার ভেতরের জেদটা আবারও জেগে উঠল। না, সে হার মানতেই পারবে না। নীলার জন্য হলেও তাকে কিছু একটা করতে হবে। বাবার মুখের ওপর জবাব দিতে হবে। পরদিন সকাল থেকেই আতিকের নতুন লড়াই শুরু হলো। সে খবরের কাগজে চাকরির পাতা উল্টালো। পরিচিত কয়েকজনের কাছে কাজের জন্য খোঁজ নিল। টিউশনির জন্য পুরনো স্যারদের সাথে যোগাযোগ করলো। প্রথম চেষ্টাটা ছিল একটি স্থানীয় দোকানে হিসাব রাখার কাজ। মালিক তার কাগজপত্র দেখলেন, কিছু প্রশ্ন করলেন, কিন্তু শেষ পর্যন্ত জানালেন যে তাদের একজন অভিজ্ঞ লোক দরকার। আতিকের মুখের হাসি মিলিয়ে গেল। এরপর সে একটা স্কুলে পার্ট টাইম শিক্ষকতার জন্য ইন্টারভিউ দিল। সেখানে তার পড়ানোর দক্ষতা তেমনভাবে যাচাই করা হলো না, বরং তার ডিগ্রির অভাবের কথা উল্লেখ করে তাকে ফিরিয়ে দেওয়া হলো। আতিকের মনে ক্রমশ হতাশা বাড়তে লাগলো। ছোটোখাটো কাজও যেন তার জন্য সোনার হরিণ। দিনের পর দিন ঘুরেও যখন কোনো আশা দেখতে পেল না, তখন তার মনোবল ভাঙতে শুরু করলো। এক বিকেলে নদীর ধারে বসেছিল আতিক। শান্ত জলের দিকে তাকিয়ে তার মনে হচ্ছিল তার জীবনটাও যেন এই স্রোতের মতোই উদ্দেশ্যহীনভাবে ভেসে যাচ্ছে। নীলার মুখটা তার মনে পড়ল। তার সেই উজ্জ্বল হাসি, তার বিশ্বাস, সেই বিশ্বাস যেন ক্রমশ ফিকে হয়ে আসছে আতিকের নিজের ভেতরের হতাশায়। সে ভাবল শুধু ছোটোখাটো কাজ খুঁজে হয়তো লাভ হবে না, কিন্তু তার আর কি করার আছে? তার তো কোনো বিশেষ দক্ষতা নেই, নেই কোনো প্রভাবশালী পরিচিতি। প্রতিটি ব্যর্থতার পর তার মনে হয় সে যেন এক গভীর অন্ধকারের দিকে ক্রমশ ডুবে যাচ্ছে। নীলার কাছে দেওয়া তার প্রতিশ্রুতিগুলো যেন ক্রমশ অর্থহীন হয়ে পড়ছে। ঘরে ফিরতে ইচ্ছে করছে না আতিকের। আবারও সেই তীর্যক মন্তব্য, সেই হতাশাজনক পরিবেশ। কিন্তু আর কোথায় যাবে সে? তার তো আর কোনো আশ্রয় নেই। ধীরে ধীরে পা বাড়ালো বাড়ির দিকে, বুকের ভেতর একরাশ জমাট বাঁধা কষ্ট নিয়ে। নীলা নিজের ঘরে পায়চারি করছিল। কিছুক্ষণ আগেই তার বান্ধবী রিয়া ফোন করেছিল।
রিয়ার জন্মদিন আসছে আর সেই উপলক্ষে একটা ছোটোখাটো পার্টির আয়োজন করেছে সে। নীলা, তুই কিন্তু অবশ্যই আসবি। রিয়ার উৎসাহী গলা ফোনের ওপাশে। আর হ্যাঁ, আতিককেও সঙ্গে নিয়ে আসিস। নীলার কপালে চিন্তার ভাঁজ পড়ল। আতিক? না মানে ও এখন একটু ব্যস্ত আছে। কিসের ব্যস্ততা? রিয়ার গলায় হালকা সন্দেহ। কাজের তো কোনো খবর নেই শুনেছি। নীলা অপ্রস্তুত হয়ে বলল, আরে না, ও আসলে অন্য কিছু মানে। দেখ নীলা, মিথ্যে বলিস না। রিয়ার স্বর কিছুটা কঠোর হলো। আমি জানি তো আতিকের কি অবস্থা, কিন্তু তাতে কি, ও তোর বয়ফ্রেন্ড। জন্মদিনের পার্টিতে বয়ফ্রেন্ডকে সঙ্গে আনবি না তো কাকে আনবি? নীলা চুপ করে রইল। রিয়ার কথাগুলো সত্যি, কিন্তু তার দ্বিধা অন্য জায়গায়। সে জানে রিয়ার বন্ধু বান্ধব বেশিরভাগই প্রতিষ্ঠিত পরিবারের, ভালো রোজগার করে। সেখানে আতিককে বেকার অবস্থায় নিয়ে গেলে হয়তো তাকে হেয় করা হতে পারে। সেই অপমানটা নীলা সহ্য করতে পারবে না। দেখ রিয়া, আমার একটু অস্বস্তি লাগছে। তুই তো জানিস আতিকের এখন তেমন কিছুই নেই। তোর পার্টিতে যদি ওর কোনো বন্ধু। রিয়া অধৈর্য হয়ে বলল, উফ নীলা, তুই তো ভাবিস কেন? আমার বন্ধুরা অতটাও খারাপ নয়। আর এলেও আমি তো আছি নাকি, আমি সামলে নেব। প্লিজ তুই আর না করিস না। আমার খুব ইচ্ছা দুজনকে একসাথে দেখার। রিয়ার অনুরোধ ফেলতে পারল না নীলা। রিয়া তার খুব ভালো বন্ধু, আর তার জন্মদিনে না যাওয়াটা খারাপ দেখাবে। তার ওপর রিয়া যখন আতিককে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এত জোরাজুরি করছে, তখন হয়তো তার অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। ঠিক আছে, নীলা অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। আমি চেষ্টা করব আতিককে বলতে। ইয়াস। রিয়ার উচ্ছ্বাস ফোনের ওপাশে। তাহলে কিন্তু কোনো কথা শুনতে চাই না। দুজনকে যেন আমি আমার পার্টিতে দেখতে পাই। আর হ্যাঁ, তোর জন্য একটা সারপ্রাইজও আছে। আমার জন্য? নীলার কৌতূহল জাগলো। সেটা পার্টিতে দেখতে পাবি। এখন রাখছি, টাটা। রিয়া ফোন কেটে দিল। ফোন রাখার পর নীলার মনটা আবারও খারাপ হয়ে গেল। আতিককে সে কীভাবে বলবে? সে কি রাজি হবে রিয়ার পার্টিতে যেতে? আর যদি যায় সেখানে কেমন পরিস্থিতি হবে? নানান দুশ্চিন্তা তার মনকে ঘিরে ধরল। হঠাৎ নীলার বাবা ঘরে ঢুকলেন। তার হাতে একটা মোড়ানো প্যাকেট। নীলাকে দেখে তিনি মুচকি হাসলেন। এই নাও। বাবা প্যাকেটটা নীলার দিকে এগিয়ে দিলেন। নীলা অবাক হয়ে প্যাকেটটা নিল। এইটা কি? খুলে দেখো। বাবার চোখে কৌতূহল। নীলা প্যাকেটটা খুলল। ভেতরে একটা সুন্দর গাঢ় নীল রঙের সিল্কের পোশাক। পোশাকের ওপর হালকা সোনালি কাজ করা। নীলার চোখ বিস্ময়ে ভরে গেল। বাবা, এটা তো খুব সুন্দর। জন্মদিনের পার্টিতে পড়ার জন্য রিয়া ফোন করছিল আজ সকালে, তোমার জন্য আলাদা করে বলছিল। নীলার মনটা কৃতজ্ঞতায় ভরে উঠল। তার বাবা সাধারণত এইসব ব্যাপারে খুব একটা আগ্রহ দেখান না। কিন্তু বাবা, এত দামি পোশাক? বাবা স্নেহের স্বরে বললেন, দামি হলেও আমার মেয়ের চেয়ে বেশি নয়। আমার একমাত্র মেয়ে যখন কোনো অনুষ্ঠানে যাবে তখন যেন সবার থেকে আলাদা দেখায়, সেটাই তো আমি চাই। নীলার চোখে জল এসে গেল। বাবার এই অপ্রত্যাশিত ভালোবাসা তার মন ছুঁয়ে গেল। থ্যাংক ইউ বাবা। নীলা আবেগাপ্লুত হয়ে বাবাকে জড়িয়ে ধরল। বাবা নীলার মাথায় হাত বুলিয়ে বললেন, যাও এবার এটা পরে দেখো, যদি কোনো অ্যাল্টারেশন লাগে তাহলে কালি দোকানে গিয়ে দিয়ে দিও। নীলার পোশাকটা নিয়ে নিজের ঘরে এলো। পোশাকটা সত্যিই অসাধারণ। নরম সিল্কের কাপড় আর তার ওপর ডেলিকেট কাজ, মুগ্ধ করার মতন। এই পোশাক পরে পার্টিতে গেলে সত্যিই তাকে আলাদা দেখাবে। কিন্তু সঙ্গে আতিকের থাকার বিষয়টা এখনও তার মাথায় ঘুরছে। এই সুন্দর পোশাকের সাথে যদি আতিক পাশে না থাকে তাহলে কি তার ভালো লাগবে? নীলা পোশাকটা আলমারিতে রাখলো। এখন তার প্রধান চিন্তা আতিককে রাজি করানো। সে জানে আতিক হয়তো প্রথমে রাজি হবে না। তার আত্মসম্মানবোধ খুব প্রবল। বেকার অবস্থায় কোনো পার্টিতে গিয়ে লোকের বাঁকা কথা শোনা তার পছন্দ নয়। কিন্তু রিয়া যখন এত করে বলেছে, তখন একবার চেষ্টা করে দেখতে দোষ কি? হয়তো আতিক রাজিও হতে পারে। আর যদি না হয় তাহলে একাই যেতে হবে। কিন্তু মনটা তার একদম চাইছে না আতিককে ছাড়া যেতে। বিছানায় বসে নীলা ভাবতে লাগলো কিভাবে আতিকের কাছে কথাটা বলবে। সরাসরি বললে হয়তো সে রেগে যেতে পারে বা কষ্ট পেতে পারে। তাকে বুঝিয়ে বলতে হবে। রিয়ার অনুরোধ ফেলতে পারছে না সে, আর তারও ইচ্ছে আতিক তার সাথেই থাকুক। ভাবতে ভাবতে নীলার চোখে ঘুম নেমে এলো। ক্লান্ত মন নিয়ে সে ঘুমিয়ে পড়ল।
কাল সকালে আতিকের সাথে দেখা করে তাকে সব কথা বলা হবে। পোশাকটা যেমন সুন্দর তেমনই তার মনের দ্বিধাটাও গভীর। নতুন পোশাকের প্যাকেট হাতে নীলা নিজের ঘরে ফিরে সোজা বারান্দায় চলে গেল। মনটা তার খুশিতে ভরে উঠেছে। বাবার অপ্রত্যাশিত ভালোবাসা আর সুন্দর পোশাকটা তার সব দুশ্চিন্তা যেন এক মুহূর্তে ভুলিয়ে দিয়েছে। মোবাইলটা হাতে নিয়ে দ্রুত আতিকের নম্বরে ডায়াল করলো নীলা। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে আতিকের ক্লান্ত কণ্ঠ ভেসে এলো। হ্যালো। আতিক কেমন আছো? নীলার গলায় আনন্দ ঝরে পড়ছে। হ্যাঁ, এই তো যেমন চলছিল আর কি। আতিকের স্বরে সেই পরিচিত হতাশার সুর। নীলার হাসি কিছুটা ফিকে হয়ে গেল। কি হয়েছে? কাজের কোনো খবর পেলে? ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। না নীলা, এখনো পর্যন্ত কিছু হয়নি। আজকেও কয়েক জায়গায় গিয়েছিলাম, কিন্তু কোথাও কোনো আশা দেখতে পেলাম না। নীলার মনটা আবারও একটু চিন্তায় ভরে গেল। সে জানে আতিক কতটা চেষ্টা করছে, কিন্তু তার চেষ্টা যেন কোনো ফল দিচ্ছে না। নীলা আতিককে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, ভেবো না, একদিন ঠিক সব ঠিক হয়ে যাবে। আর কবে ঠিক হবে বলতে পারো নীলা? তোমাকে যখন হারিয়ে ফেলবো তখন? জানি না আর কতদিন অপেক্ষা করতে হবে। আতিকের কণ্ঠে গভীর হতাশা। নীলা বলল, এসব তুমি কি বলছো? আমাকে কেন হারাতে যাবে? তা নয়তো কি, তোমার বাবা তোমাকে আমার জন্য সারা জীবন ঘরে বসিয়ে রেখে বুড়ি বানাবে? আতিকের এমন কথা শুনে ফিক করে হেসে দিল নীলা। হাসতে হাসতে বলল, আরে টেনশন নিও না, বুড়ি হলো আমি তোমাকে বিয়ে করব। যদি তুমি বুড়ো আমাকে বিয়ে করো। হালকা হাসলো আতিক। নীলা বিষয়টা হালকা করার জন্য বলল, আচ্ছা শোনো, আমার বান্ধবী রিয়ার তো জন্মদিন আসছে, সে একটা ছোট পার্টি দিচ্ছে। ওহ ভালো। আতিকের স্বরে তেমন কোনো উৎসাহ দেখা গেল না। সে আমাকে আর তোমাকে দুজনকে ইনভাইট করেছে। নীলা বলল, একটু দ্বিধা নিয়ে। ওপাশ থেকে কিছুক্ষণ কোনো সাড়া এলো না। তারপর আতিকের ক্লান্ত কণ্ঠ শোনা গেল, নীলা তুমি যাও, আমার গিয়ে কি হবে? বেকার একটা ছেলেকে ওদের বাড়িতে বেমানান লাগবে। নীলার মনটা খারাপ হয়ে গেল। সে বুঝতে পারছে আতিকের আত্মসম্মানবোধ তাকে কোথাও যেতে দিচ্ছে চাইছে না। আতিক, তুমি এমন কথা বলছো কেন? নীলার স্বরে অভিমান। তুমি আমার সাথে থাকলে আমার ভালো লাগবে। কিন্তু নীলা তুমি বোঝো, ওদের বন্ধু বান্ধব সবাই প্রতিষ্ঠিত, আমি সেখানে গিয়ে শুধু। আতিক কথা শেষ করতে পারল না। তার কণ্ঠ ধরে এলো। শুধু কি? আতিক, তুমি আমার সব, আমার জীবনের একটা অংশ তুমি। আমার খুশিতে তোমারও ভাগ থাকা উচিত। কিন্তু আতিক আবারও আপত্তি জানাতে চাইল। কোনো কিন্তু নয়। নীলার স্বর দৃঢ় হলো। রিয়াও তোমাকে বিশেষভাবে বলেছে আসার জন্য। সে আমার কাছে বারবার রিকোয়েস্ট করেছিল যাতে তুমিও আসো। রিয়াও বলেছে? আতিকের স্বরে কিছুটা বিস্ময়। হ্যাঁ, সে তোমার সাথে দেখা করতে চায়। নীলা বলল, আসলে রিয়া শুধু সৌজন্যের খাতিরে একবার বলেছিল, কিন্তু নীলা সেটাকে একটু বাড়িয়ে বলল যাতে আতিক রাজি হয়। কিছুক্ষণ নীরবতা। আতিক যেন কিছু ভাবছে। দেখো আতিক, নীলা আবারও বলল, আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু তুমি যদি না যাও আমারও ভালো লাগবে না। প্লিজ আমার জন্য চলো না। আতিক দীর্ঘশ্বাস ফেলল। নীলার অনুরোধ সে ফেলতে পারে না। ঠিক আছে আমি যাব। নীলার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? হ্যাঁ, কিন্তু নীলা আমার কাছে তো ভালো পোশাকও নেই। আতিকের মনে আবারও সেই অস্বস্তি। নীলা হেসে বলল, আরে বাবা, পোশাকের কি আছে? তুমি যেমন আছো তেমনই অন্য সবার বয়ফ্রেন্ড থেকে হ্যান্ডসাম আছো। সবাই তো তোমার লুক নিয়ে আমাকে হিংসা করে, জানো তুমি। আর তাছাড়া আমার কাছে একটা দারুণ খবর আছে। কি খবর? নীলা উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, বাবা আজ আমার জন্য একটা নতুন ড্রেস কিনে দিয়েছে, রিয়ার পার্টিতে পরার জন্য। ও দারুণ। আতিকের স্বরেও যেন একটু আনন্দ ফিরে এলো। হ্যাঁ, তুমি শুধু আমার পাশে থেকো, আর কিচ্ছু লাগবে না। নীলা নরম স্বরে বলল। তাদের মধ্যে কিছুক্ষণ আরও হালকা কথাবার্তা হলো। নীলা আতিককে পার্টি নিয়ে তার উত্তেজনার কথা জানালো, আর আতিকও চেষ্টা করলো তার ভেতরের চাপা চিন্তাগুলো সরিয়ে রেখে নীলার সাথে স্বাভাবিকভাবে কথা বলতে। তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে? নীলা জিজ্ঞেস করলো। হ্যাঁ অবশ্যই, তুমি কখন রেডি হবে? আতিকের স্বরে আগ্রহ। আমি তোমাকে ফোন করব, তুমি তৈরি থেকো। নীলা বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব। আতিক উত্তর দিল,
তাহলে রাখি এখন। নীলা বলল। নিজের খেয়াল রেখো। আতিকের কণ্ঠে কনসার্ন। তুমিও। নীলা ফোন কেটে দিল। ফোন কাটার পর নীলার মনটা অনেক হালকা লাগলো। আতিক রাজি হয়েছে, এটাই তার কাছে অনেক বড় ব্যাপার। সুন্দর পোশাক আর পাশে আতিক, এই সন্ধ্যাটা নিশ্চয়ই খুব ভালো কাটবে। অন্যদিকে আতিক ফোন রাখার পর কিছুক্ষণ চুপ করে বসে রইল। পার্টিতে যাওয়ার কথা ভেবে তার মনে মিশ্র অনুভূতি হচ্ছে। একদিকে নীলার সাথে থাকার আনন্দ, অন্যদিকে বেকারত্বের অস্বস্তি। তবে নীলার খুশি আর রিয়ার অনুরোধ সে ফেলতে পারেনি। মনে মনে সে প্রতিজ্ঞা করলো পার্টিতে গিয়ে এমন কিছু করবে না যাতে নীলার সম্মান কমে। তাকে সাবধানে থাকতে হবে এবং পরিস্থিতি সামলে চলতে হবে। রিয়ার জন্মদিনের পার্টিতে ঝলমলে আলো আর উচ্চস্বরের গানের মধ্যেই নীলার হাত ধরে প্রবেশ করলো আতিক। নীলা আজ সত্যি অপরূপা। তার নতুন নীল সিল্কের পোশাকে তাকে যেন এক স্বপ্নপরী মনে হচ্ছে। আতিকের মনে সামান্য অস্বস্তি থাকলেও নীলার মুখে হাসি দেখে সে নিজেকে কিছুটা হলেও আশ্বস্ত করল। রিয়া এগিয়ে এসে নীলাকে জড়িয়ে ধরল। আরে নীলা, এসে গেছিস? আর এই হ্যান্ডসাম ছেলেটাকে? নীলা হাসি মুখে বলল। রিয়া, কি হলো আতিক? আমার ও, তুমি সে আতিক? রিয়া কৌতূহলের সাথে আতিকের দিকে তাকালো। আসলে রিয়া এর আগে কখনো আতিককে দেখেনি, শুধু তার কথা শুনেছে। নীলার মুখে তোমার অনেক গল্প শুনেছি। ওয়েলকাম টু দ্য পার্টি। আতিক মৃদু হেসে মাথা নেড়ে অভিবাদন জানালো। চারপাশে হালকা হাসির গুঞ্জন। আতিক একটু যেন গুটিয়ে গেল। কিছুক্ষণ পর নীলা তার অন্যান্য বান্ধবীদের সাথে আতিকের পরিচয় করিয়ে দিল। বেশিরভাগই বেশ আগ্রহ নিয়ে আতিকের সাথে কথা বলল, তবে কয়েকজনের চোখে মুখে কেমন যেন একটা কৌতূহল মেশানো উদ্যত্ত ছিল। হঠাৎ আতিকের কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করলো। ঘুরে দেখলো তার পুরনো বন্ধু রাজীব দাঁড়িয়ে। রাজীব যে স্কুলে সবসময় ফার্স্ট হতো আর এখন একটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো পদে চাকরি করে। রাজীব বিস্মিত স্বরে বলল, আতিক, তুই এখানে? হ্যাঁ, তুই এসেছিস? আতিকের স্বরে কিছুটা অপ্রত্যাশিত আনন্দ। অবশ্যই, রিয়া আমার খুব ভালো বন্ধু। রাজীব হাসলো, তারপর আতিকের দিকে ভালো করে তাকিয়ে বলল, কিন্তু তুই আজকাল কি করছিস? আতিকের মুখের হাসি ম্লান হয়ে গেল। আমি আসলে এখন কিছুই করছি না। ও, তার মানে বেকার? রাজীবের মুখের হাসি সামান্য সরল। সেখানে কেমন যেন একটা কৌতূহল মেশানো করুণার ভাব ফুটে উঠল। ও, বুঝতে পারছি। চেষ্টা চালাচ্ছিস তো? হ্যাঁ। আতিক সংক্ষেপে উত্তর দিল। আর কথা বাড়াতে ইচ্ছা করল না। ঠিক সেই মুহূর্তে রাজীবের পাশে দাঁড়িয়ে থাকা একটি সুন্দরী মেয়ে এগিয়ে এলো। রাজীব, উনি কে? ও সুইটি, এ হলো আমার পুরনো বন্ধু আতিক। আর আতিক, এ হলো দিয়া, আমার গার্লফ্রেন্ড। রাজীব হাসি মুখে পরিচয় করিয়ে দিল। দিয়া আতিকের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। হ্যাঁ আতিক, রাজীব তোমার অনেক গল্প বলেছে। আতিকও হেসে প্রতি নমস্কার করলো, কিন্তু তার মনে কোথাও যেন একটা কাঁটার মতো খচখচ করতে লাগলো। রাজীব আজ প্রতিষ্ঠিত, তার পাশে সুন্দরী গার্লফ্রেন্ড, আর সে এখনও বেকারত্বের অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। নীলা এতক্ষণ তার অন্য বন্ধুদের সাথে কথা বলছিল। আতিককে একটু অন্যমনস্ক দেখে সে এগিয়ে এলো। কি কথা হচ্ছে তোমাদের? নীলার স্বরে কৌতূহল। আরে নীলা, অনেকদিন পর আতিকের সাথে দেখা হলো। আমরা পুরনো দিনের কথা বলছিলাম। ও, ভালো। নীলা হাসলো, কিন্তু তার চোখ আতিকের মুখের দিকে স্থির হলো। সে বুঝতে পারছিল আতিকের মনটা খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ পর রাজীব আর দিয়া অন্য বন্ধুদের সাথে গল্প করতে চলে গেল। নীলা আতিকের হাত ধরে একপাশে টেনে নিয়ে গেল। কি হয়েছে তোমার? মন খারাপ লাগছে? না, কিছু না। আতিক স্বাভাবিক থাকার চেষ্টা করলো, যদিও তার ভেতরের ঝড় শান্ত হচ্ছিল না। মিথ্যে বলো না, আমি বুঝতে পারছি। নীলার চোখ আতিকের মুখের ওপর স্থির। ঠিক তখনই নীলার কয়েকজন বান্ধবী তাদের কাছে এগিয়ে এলো। তাদের মধ্যে একজন, যার নাম তানিয়া, একটু বাঁকা হেসে বলল, নীলা, তোমার বয়ফ্রেন্ড তো বেশ চুপচাপ, কি করেন উনি? নীলা অপ্রস্তুত হয়ে বলল, ও আসলে একটু ডিপ্রেশনে আছে। ওহ, বেকার। তানিয়ার ঠোঁটে আরও চওড়া হাসি ফুটল। তার পাশে দাঁড়ানো অন্য বান্ধবীরাও নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করল। আতিকের মুখ লাল হয়ে গেল, সে যেন মাটির সাথে মিশে যেতে চাইছে। নীলা রুষ্টস্বরে বলল, দেখো তানিয়া, তুমি এভাবে কথা বলতে পারো না। তানিয়া নির্লজ্জের মতো বলল,
আরে বাবা, আমি তো শুধু জিজ্ঞেস করছিলাম, জানতে দোষ নেই নীলা। তোমার মতো একটা স্মার্ট মেয়ের সাথে ও কি করে মানায়? আতিকার সহ্য করতে পারল না। তার মনে হচ্ছিল যেন কেউ তার বুকে ছুরি মারছে। সে নীলার হাত ছেড়ে একটু দূরে সরে দাঁড়ালো। আতিক, নীলার স্বরে উদ্বেগ। ঠিক সেই মুহূর্তে তানিয়ার আরেক বান্ধবী শ্রেয়া এগিয়ে এসে রাজীবের দিকে ইঙ্গিত করলো। সে তখনও দিয়ার সাথে হাসি মুখে কথা বলছিল। দেখেছো নীলা, রাজীব আর দিয়াকে? কি সুন্দর জুটি। রাজীব তো এখন কত সফল, তোমরাও এমন কাউকে। নীলার রাগ চরমে উঠল। সে বলল, তোমাদের সমস্যাটা কি? তোমরা কেন আতিককে নিয়ে এত কথা বলছো? আরে আমরা তো তোমার ভালোর জন্যই বলছি নীলা। শ্রেয়া মিষ্টি হেসে বলল, কিন্তু তার চোখের ভাষা অন্য কথা বলছিল। তুমি একটা ভালো জীবন ডিসার্ভ করো, এই বেকার ছেলের সাথে থেকে তোমার কি হবে? আতিক নীরবে দাঁড়িয়ে সব শুনছিল। তার মনে হচ্ছিল যেন তার চারপাশে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে, যেখানে সবাই তাকে করুণা আর তাচ্ছিল্যের চোখে দেখছে। নীলার আগে ফুঁসছিল। তোমরা থামবে? ঠিক তখনই রাজীব নীলার কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? এত চেঁচামেচি করছো কেন? শ্রেয়া সুযোগ পেয়ে বলল, আরে রাজীব, আমরা তো নীলার বয়ফ্রেন্ডের ব্যাপারে কথা বলছিলাম। তুমি তো আতিককে চেনো তাই না? তোমার পুরনো বন্ধু। রাজীব আতিকের দিকে তাকালো। তার চোখে আবারও সেই করুণার ভাব। হ্যাঁ চিনি তো, কি ব্যাপার? আমরা বলছিলাম, নীলার মতো একটা মেয়ের সাথে আতিকের মতো বেকার ছেলের কি মানায়? শ্রেয়া সরাসরি প্রশ্নটা করলো। রাজীব একটু অপ্রস্তুত হলো। সে একবার নীলার দিকে তাকালো, একবার আতিকের দিকে। দেখো, এটা তো নীলার ব্যক্তিগত ব্যাপার। রাজীব ডিপ্লোম্যাটিক্যালি উত্তর দিল, কিন্তু শ্রেয়ার থামবার পাত্রী নয়। তানিয়া আবারও বলল, কিন্তু রাজীব, তুমি বলো না, তোমার এখন এত ভালো চাকরি, সুন্দর গার্লফ্রেন্ড আছে, আর আতিক আর থাকতে পারল না। তার মনে হচ্ছিল যেন তার শেষ আত্মসম্মানটুকু ধূলিসাৎ হয়ে যাচ্ছে। সে দ্রুত নীলার কাছে এগিয়ে গেল। নীলা, চলো এখান থেকে। আতিকের স্বরে চাপা উত্তেজনা। কিন্তু কি হয়েছে? নীলা অবাক হয়ে জিজ্ঞেস করলো। আমার আর এখানে একটা মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না। আতিকের কণ্ঠ রুদ্ধ। কিন্তু নীলা কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই রাজীব এগিয়ে এসে বলল, আতিক দাঁড়াও, আমার একটা কথা বলার ছিল। আতিক থামলো। রাজীব তার দিকে তাকিয়ে বলল, আসলে দিয়া বলেছিল। আতিকের বুকের ভেতরটা ধক করে উঠল। সে বুঝতে পারছিল রাজীব কি বলতে চলেছে। রাজীব একটু ইতস্তত করে বলল, দিয়া বলেছিল, মানে ও তোমাকে আগে কোথাও দেখেছে বলে মনে হচ্ছে। আতিকের মুখ শুকিয়ে গেল। সে বুঝতে পারছিল দিয়া হয়তো তাদের পুরনো কোনো স্মৃতি মনে করতে পারছে। দিয়া এগিয়ে এসে আতিকের দিকে কৌতূহলের সাথে তাকালো। হ্যাঁ, আমার মনে পড়েছে। তুমি না সেই যে আরিফায়ের সঙ্গে চাঁদা তোলার কাজ করতে? আতিকের মনে ঝড় উঠল। এই মেয়েটি তাকে চেনে, কোত্থেকে চেনে? কোন আলী ভাই? আতিকের স্বরে অনিশ্চয়তা। আরে হ্যাঁ, ওই যে গুন্ডা আলী ভাই। আমি প্রায় ওদের দলের সঙ্গে তোমাকে দেখতাম। দিয়া উৎসাহের সাথে বলল, তুমি না সে এখানে একজন কর্মকর্তা ছিলে? আতিকের মনে যেন আকাশ ভেঙে পড়ল। তার বেকারত্বের পরিচয় যেন সবার সামনে আরও প্রকট হয়ে উঠল। নীলার মুখ বিবর্ণ হয়ে গেল। তার বান্ধবীরা নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করলো। তুমি গুন্ডামি করতে? নীলার স্বরে অবিশ্বাস। আতিক নীলার দিকে তাকাতে পারল না। তার মাথা নিচু হয়ে গেল। হ্যাঁ। আতিকের স্বর ক্ষীণ। কিছুদিন করেছিলাম, যখন কোনো কাজ পাচ্ছিলাম না। নীলার চোখ রাগে জ্বলে উঠল। তুমি আমাকে এটা আগে বলনি কেন? বলিনি কারণ। আতিক উত্তর খুঁজে পেল না। কারণ তুমি লজ্জিত ছিলে, তাই না? নীলার কণ্ঠ তীক্ষ্ণ। তুমি আমার কাছে তোমার আসল পরিচয় লুকাতে চেয়েছিলে। নীলা প্লিজ বুঝো। আতিকের স্বরে মিনতি। কি বুঝবো আমি? নীলা চিৎকার করে উঠল। তোমাকে সবাই অপমান করেছে, আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো, সব শুনছো। তোমার কি একটু আত্মসম্মান নেই? নীলা প্লিজ শান্ত হও। আতিক নীলার হাত ধরতে গেল, কিন্তু নীলা তার হাত সরিয়ে নিল। না, আমার আর তোমার সাথে কোনো কথা নেই।
রাগে, অপমানে আর কষ্টে নীলার চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারল না। দ্রুত ঘুরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে পার্টি থেকে বেরিয়ে গেল। আতিক হতবম্বের মতো দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল যেন তার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছে। চারপাশে তার দিকে তাকিয়ে থাকা কৌতূহলী মুখগুলো যেন তাকে আরও বেশি করে দগ্ধ করছে। রিয়া এগিয়ে এসে আতিকের কাঁধে হাত রাখল। আতিক প্লিজ, তুমি কিছু মনে করো না, নীলা একটু ইমোশনাল হয়ে গেছে। কিন্তু আতিকের কানে যেন কিছুই ঢুকছে না। তার দৃষ্টি তখনও দরজার দিকে, যেখান দিয়ে নীলা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। তার মনে একটাই চিন্তা, সে কি সত্যি নীলাকে হারালো? রাতের নিস্তব্ধতা ভেঙে নীলার কান্নার শব্দ তার ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল। রিয়ার জন্মদিনের পার্টি থেকে এক রাশ অপমান আর অভিমান নিয়ে সে সোজা বাড়ি ফিরে এসেছে। দরজার কড়া নাড়তেই মা দরজা খুলছিলেন। নীলার বিধ্বস্ত চেহারা দেখে তিনি প্রথমে হকচকিয়ে যান। কি হয়েছে রে, কাঁদছিস কেন? আতিক কোথায়? মায়ের কণ্ঠে উদ্বেগ মেশানো প্রশ্ন। নীলা কোনো উত্তর না দিয়ে সোজা নিজের ঘরে চলে যায়। ভেজা চোখ আর ফোলা মুখ দেখেই মা বুঝতে পারেন নিশ্চয়ই কিছু একটা খারাপ হয়েছে। দ্রুত মেয়ের পিছু পিছু ঘরে ঢোকেন তিনি। নীলামা, কি হয়েছে আমাকে বলবি তো? মা নীলার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করেন। নীলা বিছানায় উপুর হয়ে শুয়ে তখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মায়ের স্পর্শে তার কান্না আরও বেড়ে যায়। মা! নীলার কান্না ভেজা স্বর শোনা যায়। হ্যাঁ মা, কি হয়েছে তোমার? পার্টিতে কি কিছু হয়েছিল? মায়ের স্বর ক্রমশ নরম হয়। নীলা ধীরে ধীরে উঠে বসে। তার চোখ লাল হয়ে ফুলে গেছে। মায়ের দিকে তাকিয়ে আবারও কান্নায় ভেঙে পড়ে সে। ওই আতিক! নীলা কথা শেষ করতে পারে না। আতিক কি করেছে ও? মায়ের কণ্ঠে এবার উদ্বেগের সাথে বিরক্তিও মেশে। আতিকের প্রতি তার অপছন্দ নতুন কিছু নয়। নীলা কিছুক্ষণ চুপ করে থেকে ভাঙা ভাঙা স্বরে পার্টির ঘটনা খুলে বলে। তানিয়া আর শ্রেয়ার অপমানজনক মন্তব্য, রাজীবের গার্লফ্রেন্ড দিয়ার ওয়েটার হিসেবে আতিককে চিনে ফেলা এবং সবশেষে নীলার নিজের অপমানিত বোধ করার কথা জানায়। সব শুনেই মায়ের মুখ কঠিন হয়ে যায়। তার চোখে মেয়ের জন্য সহানুভূতি এবং আতিকের প্রতি তীব্র ঘৃণা স্পষ্ট হয়ে ওঠে। মা রাগে ফুঁসতে ফুঁসতে বলেন, দেখেছিস তো আমি কি বলেছিলাম? ওই ছেলের সাথে মিশলে শুধু অপমান আর কষ্টই জুটবে। আমার কথা তুই সেদিনও শুনলি না। নীলার কান্না আরও বেড়ে যায়। মায়ের কথায় তার মনে আতিকের প্রতি রাগ আরও উস্কে ওঠে। সে কি সত্যি ভুল করেছিল আতিককে ভালোবেসে? কেন আতিক তার কাছে তার আগের কাজের কথা লুকিয়েছিল? নীলা কাঁদতে কাঁদতে বলে, মা, আমার খুব খারাপ লাগছে। খারাপ তো লাগবেই। নিজের সম্মান জলাঞ্জলি দিয়ে ওই ছেলের সাথে ঘুরলে আর ভালো কি লাগবে? মায়ের কথায় সহানুভূতি কম, তিরস্কার বেশি। কিন্তু আমি তো ওকে ভালো। নীলা কথা শেষ করতেই পারে না। ভালোবাসা ওসব কথার ফুলঝুরি। আসল সত্যিটা তো আজ দেখতেই পেলি। সমাজের চোখে ওর কোনো দাম নেই, আর তোরও সম্মান নষ্ট করলো। মায়ের কণ্ঠ রাগে কাঁপছে। নীলা চুপ করে মায়ের কথাগুলো শোনে। তার মনে দ্বিধা আর যন্ত্রণা একাকার হয়ে যায়। একদিকে আতিকের প্রতি তার ভালোবাসা, অন্যদিকে সমাজের চোখে তার অসম্মান। তুমি ঠিক বলেছিলে মা। নীলা অবশেষে ধরা গলায় বলে, আমার ভুল হয়েছে। ভুল তো হয়েইছে, এখন কাঁদলে আর কি হবে? আমি তো কত ভালো ভালো সম্বন্ধ এনেছিলাম। তখন তোর ওই বেকার প্রেমিকের নেশা ছিল তোর চোখে। মায়ের কণ্ঠ অনুশোচনায় ভরা। নীলা কোনো উত্তর দিতে পারে না। তার মনে আতিকের প্রতি জমে থাকা অভিমান ক্রমশ বাড়তে থাকে। কেন আতিক তার কাছে সব কিছু খুলে বলেনি? কেন তাকে এমন পরিস্থিতিতে পড়তে হলো? এখন কি হবে মা? নীলার চোখ অসহায়তার ছাপ। কি আর হবে, যা হওয়ার তো হয়েই গেছে। তবে একটা কথা মনে রাখিস, আর যেন ওই ছেলের সাথে তোকে আমি না দেখি। মায়ের কণ্ঠ কঠোর। নীলা চুপ করে থাকে। মায়ের কথার প্রতিবাদ করার মতো মানসিক অবস্থা তার নেই। তার মন আতিকের ওপর রাগে আর অভিমানে পূর্ণ। মা ঘর থেকে বেরিয়ে যান। নীলা আবারও বিছানায় শুয়ে পড়ে। চোখের জল তার বালিশ ভেজাচ্ছে। পার্টিতে ঘটে যাওয়া
অপমানজনক দৃশ্যগুলো তার চোখের সামনে বারবার ভেসে উঠছে। তানিয়া আর শ্রেয়ার বাঁকা হাসি, রাজীবের করুণা মিশ্রিত দৃষ্টি, আর সবথেকে বেশি কষ্ট দিচ্ছে আতিকের নীরবতা। কেন সে সেদিন তাদের মুখের ওপর উচিত জবাব দিতে পারেনি? কেন সে তার আগের কাজের কথা লুকিয়েছিল? নীলার মনে আতিকের প্রতি ভালোবাসার জায়গা যেন ক্রমশ ঘৃণায় ভরে উঠছে। যে মানুষ তার সম্মান রক্ষা করতে পারে না, তার সাথে সম্পর্ক রাখার কোনো মানেই হয় না। কান্না করতে করতে কখন যে নীলার চোখ লেগে আসে তা সে নিজেও জানে না। ঘুমের গভীরেও তার মনে সেই অপমানের স্মৃতিগুলো দুঃস্বপ্নের মতন ঘুরতে থাকে। সকালবেলা ঘুম ভাঙার পরেও নীলার মনটা ভারী হয়ে থাকে। রাতে কান্নার ছাপ তার চোখে মুখে স্পষ্ট। বিছানা থেকে উঠে সে আয়নার সামনে দাঁড়ায়। নিজের বিধ্বস্ত চেহারা দেখে তার আরও খারাপ লাগে। গতকালের পার্টির পোশাকটা খাটের একপাশে পড়ে আছে। সুন্দর নীল রঙের পোশাকটা যেন তার অপমানের নীরব সাক্ষী। নীলার ইচ্ছে করে পোশাকটা ছিঁড়ে ফেলতে, পুড়িয়ে ফেলতে। মাকে মুখ দেখাতেও তার লজ্জা লাগছে। রাতের ঝগড়ার পর তাদের সম্পর্কটা আরও কঠিন হয়ে গেছে। ধীরে ধীরে নীলা বিছানা ছেড়ে ওঠে, ফ্রেশ হয়ে মায়ের কাছে যায়। মা রান্নাঘরে কাজ করছিলেন। নীলাকে দেখে তিনি কিছুক্ষণ চুপ করে থাকেন। কালকের জন্য সরি মা। নীলা দুর্বল স্বরে বলে। মা দীর্ঘশ্বাস ফেলে বলেন, যা হয়েছে ভুলে যা, তবে আমার কথাটা মনে রাখিস। নীলা মাথা নেড়ে সম্মতি জানায়। তার মনে এখন একটাই প্রতিজ্ঞা, আতিকের সাথে যা কিছু ছিল সব কিছু শেষ করে দিতে হবে। যে মানুষ তার সম্মান বোঝে না, তার ভালোবাসা মূল্যহীন। সারাদিন নীলার মন খারাপ থাকে। সে কারোর সাথে কথা বলে না, নিজের ঘরে বন্দি করে রাখে নিজেকে। রাতের বেলায় আবারও তার চোখে জল আসে। আতিকের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তার মনে উকি দেয়, কিন্তু পরক্ষণেই পার্টির অপমানের স্মৃতি এসে সব আনন্দ মাটি করে দেয়। নীলার মনে ক্রমশ একটা কঠিন সিদ্ধান্ত পাকাপাকি হয়। আতিককে তার জীবন থেকে সরিয়ে দিতে হবে। এটাই তার জন্য এবং তার পরিবারের জন্য ভালো হবে। সকাল থেকেই আতিকের মনটা অস্থির। রাতের পার্টিতে যা ঘটেছে তা কিছুতেই ভুলতে পারছে না সে। নীলার রাগান্বিত মুখ, তার অপমানের কথাগুলো বারবার কানে বাজছে। তার মনে একটাই চিন্তা, নীলার সাথে একবার কথা বলা দরকার, সব কিছু পরিষ্কার করা দরকার। মোবাইল হাতে নিয়ে বহুবার নীলার নাম্বারে ডায়াল করতে গিয়েও থেমে গেল আতিক। কী বলবে সে? কীভাবে বোঝাবে তার অসহায়তার কথা? শেষ পর্যন্ত সাহস করে একটা মেসেজ পাঠালো। নীলা, আমার একবার তোমার সাথে দেখা করা খুব দরকার। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর নীলার উত্তর এলো, আমার তোমার সাথে কোনো কথা নেই। আতিকের বুকটা ধক করে উঠল। এই একটা মেসেজেই যেন তাদের সম্পর্কের ভবিষ্যৎ লেখা হয়ে গেল। কিন্তু সে হাল ছাড়তে রাজি নয়, তাকে একবার চেষ্টা করতে হবে। আরেকটা মেসেজ পাঠালো আতিক। প্লিজ নীলা, একবার শুধু 5 মিনিটের জন্য দেখা করো, আমার কিছু বলার আছে। নীলা। দীর্ঘ সময় পেরিয়ে গেল, কিন্তু নীলার আর কোনো উত্তর এলো না। আতিক অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। শেষ পর্যন্ত আর থাকতে না পেরেই সে ঠিক করলো নীলার বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করবে। দুপুর নাগাদ আতিক নীলার বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ালো। রোদ চড়া, চারপাশ শান্ত। কিছুক্ষণ পর নীলাকে গেট খুলে বের হতে দেখল সে। নীলার চোখে মুখে এখনও রাতের ক্লান্তির ছাপ স্পষ্ট। নীলা। আতিকের স্বরে আকুলতা। নীলা প্রথমে আতিককে দেখে থমকে দাঁড়ালো। তার চোখে বিরক্তি আর অভিমান স্পষ্ট। তুমি এখানে কি করছো? নীলার কণ্ঠ শীতল। আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আতিক এগিয়ে যেতে চাইল। আমার তোমার সাথে কোনো কথা নেই, তুমি যেতে পারো। নীলা মুখ ঘুরিয়ে নিতেই উদ্যত হলো। প্লিজ নীলা, একবার শোনো আমার কথা। আতিক মিনতি করল। নীলা অনিচ্ছা সত্ত্বেও থামল, কিন্তু তার চোখে এখনও সেই রাগের আগুন জ্বলছে। কি বলবে তুমি? নীলার স্বরে কাঠিন্য। আমি জানি কাল রাতে যা হয়েছে তার জন্য তুমি খুব কষ্ট পেয়েছ। আমার খুব খারাপ লাগছে। আতিকের গলা ধরে এলো। খারাপ লাগছে? নীলা ব্যঙ্গ করে হাসল। তোমার খারাপ লাগছে? আমার সম্মান ধূলিসাৎ হয়ে গেল, আর তুমি বলছো তোমার খারাপ লাগছে? আমি দুঃখিত নীলা, আমার বলা উচিত ছিল আমার আগের কাজের কথা। আতিক মাথা নিচু করে বলল, কেন বলনি? নীলার প্রশ্ন ধারালো। তুমি কি মনে করো আমি তোমাকে ওয়েটার হিসেবে জানলে ভালোবাসতাম না? আতিক চুপ করে রইল। তার কাছে এর কোনো উত্তর নেই।
তুমি আমার বিশ্বাস ভেঙেছো আতিক। নীলার স্বর ক্রমশ উচ্চগ্রামে বাঁধতে লাগলো। তুমি আমার কাছে তোমার আসল পরিচয় লুকাতে চেয়েছিলে। না নীলা, আমি লুকাতে চাইনি, আসলে আমি লজ্জিত ছিলাম। আতিক আমতা আমতা করেই বলল। লজ্জিত ছিলে? নীলা চিৎকার করে উঠল। তুমি বেকার ছিলে বলে লজ্জিত ছিলে, আর এখন যখন সবাই সেটা জেনে গেছে তখন তোমার আর কোনো লজ্জা নেই। এমন বলো না নীলা। আতিকের চোখে জল চিকচিক করে উঠল। কেন বলবো না, এইটাই তো সত্যি, তুমি একটা মিথ্যুক। নীলার কণ্ঠ রাগে কাঁপছে। আমি মৃত্যুক নই নীলা, আমি শুধু। আতিক বলার চেষ্টা করলো। চুপ করো। নীলা তাকে থামিয়ে দিল। আর একটাও মিথ্যে বলার চেষ্টা করবে না। তাদের মধ্যে নীরবতা নেমে এলো, শুধু নীলার রাগান্বিত শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মনে আছে আমরা প্রথম কোথায় দেখা করেছিলাম? হঠাৎ আতিক পুরোনো দিনের স্মৃতি টেনে আনলো। এই শহরের সেই পুরনো পার্কটাতে তুমি তোমার বান্ধবীর সাথে এসেছিলে, আর আমি। চুপ করো। নীলার কণ্ঠ কঠিন। ওইসব পুরনো কথা এখন আর কোনো মানে রাখে না। কিন্তু নীলা, আমাদের ভালোবাসা। আতিক ব্যাকুল হয়ে বলল। ভালোবাসা? নীলা তিক্ত হেসে বলল। কিসের ভালোবাসা? যেই ভালোবাসার বিশ্বাস নেই, সততা নেই, সেই ভালোবাসা কি আর টেকে? তুমি ভুল বুঝছো নীলা। আতিক এগিয়ে এসে নীলার হাত ধরতে চাইল। নীলা দ্রুত তার হাত সরিয়ে নিল। আমার আর কিচ্ছু বোঝার বাকি নেই। আমাদের কত স্বপ্ন ছিল একসাথে নীলা, মনে আছে? আমরা ভাবতাম একটা সুন্দর ভবিষ্যৎ গড়ব। স্বপ্ন? নীলা আবারও ব্যঙ্গ করে হাসল। সব স্বপ্ন মিথ্যে হয়ে গেছে। তুমি মিথ্যেবাদী, বেকার একটা ছেলে। আমার আর তোমার মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে না। কথাটা যেন তীরের মতো আতিকের বুকে বিঁধল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। নীলা, তুমি কি বলছো? আমি সত্যি বলছি। নীলা কণ্ঠ দৃঢ়। তুমি আমার যোগ্য নও। যোগ্য নই? আতিকের মনে তীব্র অপমান বোধ হলো। হ্যাঁ, আমার একটা ভালো জীবন দরকার, একটা সিকিউরিট ভবিষ্যৎ দরকার। তোমার সাথে থাকলে আমি সেটা পাবো না। নীলার কণ্ঠ নির্দয়। আতিক হতভম্বের মতো নীলার দিকে তাকিয়ে রইল। এ কি সেই নীলা যে তাকে একদিন পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসতো? তুমি কি ভুলে গেছো আমাদের ভালোবাসার কথা? ভালোবাসা? ওটা একটা ভুল ছিল। নীলার কণ্ঠ কঠিন। আতিক আর সহ্য করতে পারল না। তার মনে হচ্ছিল যেন তার ভেতরে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। রাগে, কষ্টে আর অপমানে তার শরীর কাঁপতে লাগলো। তুমি। আতিক কিছু বলতে গিয়েও থেমে গেল। তার বলার মতো তো আর কিছু নেই। হঠাৎ নীলার হাত উঠল, আর মুহূর্তের মধ্যে তার হাতের পাতা আতিকের গালে সপাটে আঘাত করলো। আতিকের মুখ ঘুরে গেল। চরমারা শব্দে চারপাশে নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। তার গাল লাল হয়ে উঠল, আর তার চোখে অবিশ্বাস আর যন্ত্রণা একসাথে খেলা করতে লাগলো। নীলা নিজেও চমকে উঠল নিজের কাজের অপ্রত্যাশিততায়। তার হাত কাঁপছে। মুহূর্তের জন্য তার মনে অনুশোচনা জাগলো, কিন্তু পরক্ষণেই আতিকের প্রতি জমে থাকার রাগ সেই অনুশোচনাকে চাপা দিয়ে দিল। আতিক হতবম্বের মতন দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তার মনে যেন কোনো অনুভূতি নেই, শুধু একটা শূন্যতা গ্রাস করছে তার ভেতরটাকে। তুমি? নীলা আবারও কিছু বলতে চেষ্টা করলো। তার স্বরে কিছুটা ভয় আর অনুশোচনা মেশানো, কিন্তু আতিক আর এক মুহূর্ত সেখানেই দাঁড়ালো না। নীরবে ঘুরে দাঁড়ালো সে, এবং দ্রুত বাড়ির দিকে হাঁটা দিল। তার পা টলছে, তার শরীর অবশ। আতিক! নীলার আর্তনাদ তার পিছু ডাকলো, কিন্তু আতিক থামলো না, ফিরেও তাকালো না। তার কানে যেন আর কিছুই ঢুকছে না, শুধু নীলার শেষ কথাগুলো তার মস্তিষ্কে বারবার আঘাত করছে। তুমি আমার যোগ্য নও। তাদের সম্পর্কের মাঝে এক গভীর না সরানো ক্ষত তৈরি হলো। ভালোবাসার বাঁধন ছিঁড়ে গেল এক নির্মম চড়ের আঘাতে। কোনো মতে নিজের বাড়ির দরজা খুলে ভেতরে ঢোকে সে। বসার ঘরে বাবা আর মা তখনও জেগেছিলেন। তাদের চোখে মুখে বিরক্তি আর উদ্বেগের মিশ্রণ। আতিকের বিধ্বস্ত চেহারা দেখেই তারা আঁচ করতে পারলেন কিছু একটা ভয়ানক ঘটেছে। বাবা তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? এতক্ষণ কোথায় ছিলি? আর এই চেহারা কেন? আতিক কোনো উত্তর দিল না। তার মুখ শুকিয়ে কাঠ, গলা বন্ধ হয়ে আসছে। ওই মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলি তাই না? আমি তো আগেই বলেছিলাম ওসব করে কোনো লাভ নেই।
আতিকের আর চুপ করে থাকার শক্তি ছিল না। তার ভেতরে জমে থাকা কষ্ট আর অপমান যেন আগ্নেয়গিরির মতন ফেটে পড়তে চাইল। গিয়েছিলাম, আর যা হওয়ার তাই হয়েছে। বাবা অধৈর্য হয়ে বললেন, কি হয়েছে? আবার কি নাটক করে এলি? নাটক করিনি, সব শেষ হয়ে গেছে। মা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন, কি শেষ হয়ে গেছে? নীলা নীলা আমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। আতিকের স্বর ধরে এলো। বাবার মায়ের মুখে যেন এতক্ষণ স্বস্তির নিঃশ্বাস পড়ল। তাদের চোখে মুখে এক ধরনের বিজয়ী ভাব। ভালোই হয়েছে। বাবা শীতল স্বরে বললেন, ওই মেয়ের সাথে তোর কোনো ভবিষ্যৎ ছিল না। তুমি বুঝতে পারছো না, ও আমার সব কিছু ছিল। সব কিছু ছিল? একটা বেকার ছেলের কাছে একটা মেয়ের ভালোবাসার কি সত্যি সব কিছু হতে পারে? মায়ের কণ্ঠ ব্যঙ্গাত্মক। আতিকের মনে নীলার দেওয়া শহর আর মায়ের এই কথাগুলো একই সাথে আঘাত করলো। তার মনে হচ্ছিল যেন তার চারপাশের পৃথিবীটা ক্রমশ ছোট হয়ে আসছে। তোমরা কেন এমন কথা বলছো? তোমরা কি আমার একটু কষ্ট বুঝো না? বাবা তাচ্ছিল্য ভরে বললেন, কষ্ট? কিসের কষ্ট? নিজের পায়ে দাঁড়াতে পারিস না আর ভালোবাসার বড় বড় কথা। সমাজের লোকে কি বলবে ভেবেছিস একবার? আমাদের মান সম্মান বলে তো কিছু আছে? আতিক তীব্র ঘৃণা নিয়ে তার বাবার দিকে তাকিয়ে বলল, মান সম্মান? তোমাদের কাছে শুধু সেটাই বড়, আমার ফিলিংসের কোনো দামই নেই। তার মা বিরক্ত প্রকাশ করে বললেন, থাক, আর জ্ঞান দিও না। আমরা তোমার ভালো চাই বলেই তো এত কথা বলি, কিন্তু তুমি তো নিজের খেয়ালই রাখো না। আতিক তাচ্ছিল্য স্বরে হেসে বলল, আমার ভালো চাও? তোমাদের কাছে ভালো মানে শুধু টাকা আর প্রতিষ্ঠা, ভালোবাসা, বিশ্বাস, এসবের কোনো মূল্য নেই তোমাদের কাছে। বাবা ধমকে উঠে বললেন, দেখ, বেশি বাড়াবাড়ি করিস না। আমরা যা বলছি তোর ভালোর জন্যই বলছি। যদি আজ তোর একটা ভালো চাকরি থাকতো তাহলে কি ওই মেয়ে তোকে এভাবে অপমান করতে পারতো? আতিক চুপ হয়ে গেল। বাবার কথার সত্যতা সে অস্বীকার করতে পারল না। তার বেকারত্বই আজ তার ভালোবাসার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তোমরা ঠিক, আমার কোনো যোগ্যতা নেই, না ভালোবাসা পাওয়ার আর না সম্মান পাওয়ার। কথাটা শেষ করে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না আতিক। দ্রুত নিজের ঘরে চলে গেল সে। দরজা বন্ধ করে বিছানায় ধপ করে বসে পড়ল। দু চোখ ভরে জল এলো। নীলার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো তার মনে ভিড় করতে লাগলো। আর প্রতিটা স্মৃতি যেন এক একটা তীক্ষ্ণ কাঁটার মতন তার হৃদয়ে বিঁধতে লাগলো। নীলার অপমান, তার বাবার তাচ্ছিল্য, তার মায়ের কটু কথা, সব মিলিয়ে তার দম বন্ধ হয়ে আসছিল। এই যন্ত্রণা আর সহ্য করা যাচ্ছে না। তাকে এখান থেকে পালাতে হবে, দূরে কোথাও চলে যেতে হবে, যেখানে কেউ তাকে চিনবে না, তার বেকারত্বের জন্য তাকে অপমান করবে না। হঠাৎ তার মনে পড়ল নিলয়ের কথা। নিলয় তার ছোটোবেলার বন্ধু, যা এখন ঢাকায় একটা ভালো কাজ করছে। কিছুদিন আগে তাদের ফোনে কথা হয়েছিল। নিলয় তাকে ঢাকায় আসার জন্য বলেছিল। যদি কোনো সমস্যা হয়। আতিক আর দ্বিধা করল না। দ্রুত মোবাইলটা হাতে নিয়ে নিলয়ের নম্বরে ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে নিলয়ের হাসি খুশি কণ্ঠ ভেসে এলো। কিরে আতিক, কি খবর? আতিকের গলা ধরে এলো। বহু কষ্টে সে বলল, নিলয়, আমি খুব সমস্যায় পড়েছি। কি হয়েছে রে? তোর গলায় এমন শোনাচ্ছে যে? নীলার স্বরে উদ্বেগ। আতিক তার সাথে যা কিছু ঘটেছে সব খুলে বলল। নীলার সাথে ঝগড়া, তার অপমান আর বাড়িতে বাবা মায়ের তুচ্ছ তাচ্ছিল্যের কথা জানালো। সব শুনে নিলয় কিছুক্ষণ চুপ করে রইল। তারপর গভীর সহানুভূতি নিয়ে বলল, দোস্ত, তুই ভেঙে পড়িস না। এখানে বসে থেকে আর কষ্ট পাস না। তুই বরং ঢাকা চলে আয়। ঢাকা? আতিকের স্বরে কিছুটা বিস্ময়। হ্যাঁ, আমি এখানে একটা ভালো কাজ করছি। আমার অফিসের আশেপাশে অনেক ছোটোখাটো কাজের সুযোগ আছে। আমি তোর একটা ব্যবস্থা করে দেব। নিলয়ের আশ্বাস যেন এক মুঠো ঠান্ডা জলে ছিটা। আতিকের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। একটা নতুন আশার আলো দেখতে পেল সে। সত্যি বলছি নিলয়? আতিকের স্বরে অবিশ্বাস মেশানো কৃতজ্ঞতা। হ্যাঁ রে ভাই, তুই আমার ছোটবেলার বন্ধু। বিপদে আপদে পাশে না দাঁড়ালে আর কিসের বন্ধুত্ব? তুই কালই চলে আয়, আমি তোর থাকার একটা ব্যবস্থা করে দেব। আর কাজের জন্য চিন্তা করিস না, আমরা দুজনে মিলে ঠিক কিছু একটা বের করে নেব। নিলয়ের কণ্ঠ আন্তরিকতায় ভরা। আতিকের চোখে জল এসে গেল। এই কঠিন সময় নিলয়ের এই অপ্রত্যাশিত সাহায্য তার কাছে ঈশ্বরের আশীর্বাদের মতন। নিলয়, তুই আমার জীবন বাঁচালি। আতিকের কণ্ঠ কৃতজ্ঞতায় রুদ্ধ।
আরে রাখ তো, কাল সকালে রওনা দে। স্টেশনে এসে আমাকে ফোন করিস, বাকি সব আমি দেখে নেব। নিলয় হেসে বলল, ঠিক আছে দোস্ত, আমি কাল সকালে রওনা হব। আতিকের মনে যেন নতুন করে বাঁচার স্বপ্ন জেগে উঠল। সাবধানে আসিস। নিলয় ফোন কেটে দিল। ফোন রেখে আতিক আকাশের দিকে তাকালো। রাতের অন্ধকার ভেদ করে যেন এক নতুন ভোরের আলো তার চোখে পড়ছে। ঢাকা একটা অচেনা শহর, কিন্তু সেখানে তার এক বন্ধু আছে যে তাকে সাহায্য করতে রাজি। এই মুহূর্তে তার আর কিছু হারানোর নেই। যা কিছু ছিল সব তো আগেই শেষ হয়ে গেছে। এবার শুধু নতুন করে শুরু করার পালা। ভোরের আলো তখনও ভালোভাবে ফোটেনি। আতিক চুপচাপ বিছানা ছেড়ে উঠল। রাতের ঘুম তার চোখে ছিল না। মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছিল নীলার অপমান আর বাবা মায়ের তাচ্ছিল্য। মনে এক গভীর অভিমান পুষে কাউকে কিছু না বলে, এমনকি নীলাকেও না, সে তার সামান্য কিছু জামাকাপড় একটা ব্যাগে ভরল। ঘর থেকে বের হওয়ার আগে একবার থমকে দাঁড়ালো আতিক। চারপাশে নীরবতা যেন তার ফেলে আসা জীবনের প্রতিচ্ছবি। একটা দীর্ঘশ্বাস ফেলে সে দরজা বন্ধ করলো এবং নিঃশব্দে বেরিয়ে গেল। স্টেশনে পৌঁছে নিলয়কে ফোন করলো আতিক। নিলয় তাকে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে বলল। কিছুক্ষণ পর নিলয় এসে পৌঁছালো। আগের সেই হাসি খুশি নিলয়, কিন্তু চোখে মুখে শহরের ব্যস্ত জীবনের ছাপ স্পষ্ট। আতিক, আয় ভাই। নিলয় এগিয়ে এসে আতিককে জড়িয়ে ধরল। তুই এসেছিস, এটাই অনেক। ট্রেনের কামরায় বসে আতিক দেখল নিলয়ের জীবনটা তার থেকে কতটা আলাদা। নিলয় আত্মবিশ্বাসী, তার কথায় স্পষ্টতা। ঢাকা শহরের কর্মব্যস্ত জীবন তাকে হয়তো অনেক কিছু শিখিয়েছে। দোস্ত, তোর জন্য একটা ছোটোখাটো থাকার ব্যবস্থা করেছি। আমার রুমের পাশেই একটা সাবলেট আছে, আপাতত কিছুদিন ওখানে থাকতে পারবি। থ্যাংক ইউ নিলয়, তুই না থাকলে আমার কি হতো জানি না। নিলয় হেসে বলল, আরে রাখ তো, আসল কাজ তো এখনো বাকি। আজকেই তোকে আমার পরিচিত রেস্টুরেন্টের মালিকের সাথে কথা বলিয়ে দেব। চিন্তা করিস না, কিছু একটা জুটে যাবে। ঢাকা শহরে পৌঁছে আতিক হাঁ করে চারপাশ দেখছিল। বিশাল বিশাল বাড়ি, অজস্র মানুষের ভিড়, দ্রুতগতির গাড়ি, সব কিছু তার ছোট্ট শহরের শান্ত জীবনের থেকে সম্পূর্ণ ভিন্ন। নিলয় তাকে একটা বাসে তুলে দিয়ে বলল, এই বাসটা তোকে আমার অফিসের কাছে নামিয়ে দেবে। ওখান থেকে হেঁটে গেলে আমার বাসা বেশি দূরে না। বাস থেকে নেমে আতিক দেখল এক নতুন জগৎ। হকারদের হাঁকডাক, রিকশার টুংটাং আর মানুষের অবিরাম ছুটে চলা। তার মনে একদিকে যেমন উত্তেজনা, তেমনই অজানা ভয়ও কাজ করছিল। নিলয়ের মেসেজ করা ঠিকানা অনুযায়ী আতিক সাবলেটের ঘরটা খুঁজে বের করলো। ছোট কিন্তু পরিপাটি। আপাতত মাথা গোছার টাই পাওয়াতে সে কিছুটা স্বস্তি অনুভব করলো। ফ্রেশ হয়ে নিলয়ের ফোন করলো আতিক। নিলয় জানালো সন্ধ্যায় সে আতিককে রেস্টুরেন্টে মালিকের সাথে দেখা করাবে। সন্ধ্যায় নিলয়ের সাথে আতিক একটি মাঝারি আকারের রেস্টুরেন্টে গেল। মালিক রহমান সাহেব, একজন রাশভারী ব্যক্তি। নিলয় আতিকের পরিচয় করিয়ে দিল। রহমান সাহেব কিছুক্ষণ আতিকের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, ঠিক আছে, কাল থেকেই কাজে লেগে পড়ো। আপাতত ওয়েটারের কাজ করতে হবে। বেতন 10,000 টাকা করে দেওয়া হবে, খাওয়া দাওয়া সহ। আতিকের মনে সামান্য দ্বিধা থাকলেও সে রাজি হয়ে গেল। এই মুহূর্তে তার কাজের খুব দরকার। পরের দিন সকালে আতিক রেস্টুরেন্টে গেল। পরিবেশটা বেশ কর্মব্যস্ত। ওয়েটাররা দ্রুত হাতে টেবিল পরিষ্কার করছে, খাবার সার্ভ করছে। রহমান সাহেব তাকে কাজের নিয়মকানুন বুঝিয়ে দিলেন। আতিকের প্রথম দিনের কাজটা খুব সহজ ছিল না। শহরের ধনী মানুষের চাল চলন, তাদের অর্ডার করার ধরন, সব কিছু তার কাছে নতুন লাগছিল। ভুলেও হচ্ছিল মাঝে মধ্যে, কিন্তু সে চেষ্টা করছিল সব কিছু দ্রুত শিখে নিতে। অন্যান্য ওয়েটারদের সাথে তার প্রাথমিক সম্পর্কটা মিশ্র ছিল। কয়েকজন সহানুভূতি দেখাচ্ছিল, সাহায্য করছিল, আবার কেউ কেউ তার আনাড়িপনা দেখে মুচকি হাসছিল। তাদের মধ্যে একজন ছিল রফিক ভাই। লম্বা, রোগা মতো, মুখে সব সময়ের জন্য একটা বিরক্তির ছাপ। প্রথম দিনেই রফিক ভাই আতিকের একটা ভুলের জন্য তাকে বেশ কড়া কথা শুনিয়ে দিল। এই ছেলে, চোখে দেখো না, সারা টেবিলে ভুল খাবার দিয়েছো, একটু মন দিয়ে কাজ করো। রফিক ভাই ধমক শুনে আতিক অপ্রস্তুত হয়ে পড়ল। আরেকজন ওয়েটার, যার নাম সেলিম, এগিয়ে এসে আতিককে সাহায্য করল। রফিক ভাই নতুন ছেলে, শিখতে একটু সময় তো লাগবেই। সেলিমের সহানুভূতিতে আতিক কিছুটা ভরসা পেল।
কিন্তু রফিক ভাইয়ের রুক্ষ ব্যবহার তাকে মনে করিয়ে দিল শহরের জীবনটা হয়তো ততটাও সহজ নয় যতটা সে ভেবেছিল। প্রথম দিনের কাজ শেষে আতিক ক্লান্ত শরীরে সাবলেটের ঘরে ফিরল। শরীর জুড়ে ক্লান্তি, মনে নানা চিন্তা, নীলার অপমান, বাবা মায়ের তাচ্ছিল্য, সব কিছু এখনও তার মনে টাটকা। কিন্তু একই সাথে একটা নতুন আশা তার ভেতরে উকি দিচ্ছে। হয়তো এই শহরেই তার ভাগ্যের চাকা ঘুরবে। তাকে কঠোর পরিশ্রম করতে হবে, প্রমাণ করতে হবে যে সেও কিছু করতে পারে। পরের দিন রেস্টুরেন্টে এক নতুন অভিজ্ঞতা হলো আতিকের। গতকাল রহমান সাহেব তেমন কিছু বলেননি, কিন্তু আজ সকালে এলেন রেস্টুরেন্টের আসল মালিক নন্দিনী। তীক্ষ্ণ দৃষ্টি, মুখে কর্তৃত্বের ছাপ। কালো রঙের শার্ট আর ট্রাউজারে নন্দিনীকে বেশ রাশ ভারী লাগছিল। তার হাঁটা চলার মধ্যেও একটা চাপা উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল। নন্দিনী এসেই কর্মীদের সাথে কথা বলা শুরু করলেন। তার গলার স্বর বেশ উঁচু, প্রতিটি নির্দেশ যেন লোহার মতন কঠিন। এই যে শফিক, টেবিলগুলো ভালো করে মোছনি কেন? দাগ এখনো স্পষ্ট। নন্দিনীর ধমক শুনে শফিক নামের এক ওয়েটার ভয়ে কাঁপতে কাঁপতে আবারও টেবিল মুছতে শুরু করলো। আর তোমরা দুজন এখানে দাঁড়িয়ে গল্প করছো? কাজ নেই নাকি? অন্য দুই কর্মীর দিকে তার চোখ গেল। তাদের মুখে মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। আতিক এক কোণে দাঁড়িয়ে ভয় ভয় সব দেখছিল। এমন কঠোর মালিক সে আগে কখনো দেখেনি। রহমান সাহেবও যেন নন্দিনীর সামনে সামান্য গুটিয়েছিলেন। হঠাৎ নন্দিনীর চোখ আতিকের ওপর পড়ল। তুমি নতুন? কি নাম তোমার? আতিক ভয়ে আমতামতা করে বলল, আতিক। ঠিক আছে আতিক। নন্দিনীর স্বরে সামান্য নরম ভাব এলো, কিন্তু কর্তৃত্ব তখনও অটুট। মন দিয়ে কাজ করবে, এখানে কোনো ভুল আমি সহ্য করি না। আতিক মাথা নেড়ে সম্মতি জানালো। তার মনে হচ্ছিল এক কঠিন পরীক্ষায় পড়েছে সে। কিছুক্ষণ পর আতিক একটা টেবিলে কফি সার্ভ করতে যাচ্ছিল। তাড়াহুড়োতে তার হাত লেগে একটা কাপ সামান্য কাত হয়ে গেল, আর কিছুটা কফি সারের বাইরে পড়ে গেল। তেমন বড় কিছু না, কিন্তু নন্দিনীর তীক্ষ্ণ চোখ এড়ালো না। এই ছেলে! নন্দিনীর চিৎকার শুনে পুরো রেস্টুরেন্টের কর্মীরা ভয়ে সিঁটিয়ে গেল। তুমি কি কাজটা মন দিয়ে করতে পারো না? কতবার বলেছি সাবধানে ধরবে জিনিসপত্র। আতিক ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তার মুখ শুকিয়ে কাঠ। সরি ম্যাম। আতিক মিনমিন করে বলল, সরি বললে কি আর ক্ষতিপূরণ হবে? এক্ষুনি একটা ভালো করে পরিষ্কার করো, আর এরপর থেকে যেন আর কোনো ভুল না হয়। কোথা থেকে আসে এসব? কাজ করতে পারে না, এসে ভর্তি হয়ে বসে আছে যত সব। নন্দিনীর কণ্ঠ রাগে কাঁপছিল। আতিক দ্রুত একটা কাপড় দিয়ে জায়গাটা পরিষ্কার করলো। তার মনে হচ্ছিল এই চাকরিটা তার জন্য নয়। এত চাপ, এত ভয় নিয়ে কাজ করা তার পক্ষে কঠিন। অন্যদিকে ছোট্ট শহরে নীলার দিন কাটছিল চরম উদ্বেগে। আতিকের সাথে সেই তিক্ত ঝগড়ার পর থেকে তার আর কোনো যোগাযোগ নেই। আতিকের ফোন বন্ধ দেখাচ্ছে। বারবার ফোন করেও যখন তাকে পাওয়া যাচ্ছে না, তখন নীলার দুশ্চিন্তা ক্রমশ বাড়তে শুরু করলো। কোথায় গেল? নীলার অস্থিরভাবে নিজের ঘরে পায়চারি করছিল। তার বান্ধবীদের ফোন করে আতিকের কোনো খোঁজ খবর জানে কিনা জিজ্ঞাসা করেছে, কিন্তু কেউই কিছু বলতে পারেনি। রিয়া অনুমান করে বলল, হয়তো রাগ করে ফোন বন্ধ করে রেখেছে। নীলা অভিমানী সুরে বলল, রাগ তো আমারও ছিল, কিন্তু এভাবে স্পার্শ রাখাটা কেমন? তুই একটু ধৈর্য ধর নীলা, হয়তো ও শান্ত হলে ফোন করবে। তানিয়া বলল। যদিও তার মুখে তেমন আশার আলো ছিল না, কিন্তু নীলার মন মানতে চাইছে না। আতিক কখনো এভাবে বিনা কারণে যোগাযোগ বন্ধ করে দিতে পারে না। তার মনে অজানা ভয় দানা বাঁধতে শুরু করলো। বাড়ির পরিবেশটাও নীলার জন্য আরও কঠিন হয়ে উঠল। আতিকের সাথে ঝগড়ার কথা জানার পর তার বাবা মা আরও কঠোর হয়ে গেছেন। বাবা গম্ভীর স্বরে বললেন, আমি তো আগেই বলেছিলাম ওই ছেলের সাথে সম্পর্ক রাখার কোনো মানে নেই। দেখো শেষ পর্যন্ত কি হলো। বাবা, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমরা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। খারাপ সময়? ও তো সবসময় খারাপ সময়ের মধ্যে থাকে। তুমি বরং ভালো একটা ছেলে দেখে সংসারী হও। ওইসব বেকার ভিখারির স্বপ্ন দেখা বন্ধ করো। তোমরা কেন এমন কথা বলছো? নীলার চোখে জল এসে গেল। তোমরা কি আমার একটু কষ্ট বুঝো না? কষ্ট তো আমরা পাচ্ছি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেবে। তুমি কি চাও সারা জীবন একটা অপ্রতিষ্ঠিত লোকের হাত ধরে ঘুরে বেড়াও?
তাদের কটু কথা নীলার মনে আরও যন্ত্রণার সৃষ্টি করল। একদিকে আতিকের নিখোঁজ, অন্যদিকে পরিবারের চাপ, সব মিলিয়ে নীলা ক্রমশ অস্থির হয়ে উঠছিল। একদিন রাতে নীলা তার মায়ের ঘরে গেল। মা, আমার খুব চিন্তা হচ্ছে আতিকের জন্য। তুমি ওর চিন্তা ছাড়ো তো। মা বিরক্তি প্রকাশ করলেন। ও নিজের পথ দেখে নেবে, তুমি বরং নিজের ভবিষ্যতের কথা ভাবো। কিন্তু মা। আর কোনো কিন্তু নয়, আমি চাই তুমি এবার মন দিয়ে পড়াশোনা করো এবং আমরা তোমার জন্য ভালো একটা পাত্র দেখব। মায়ের কণ্ঠ দৃঢ়। নীলার মনে হচ্ছিল যেন সে এক গভীর খাদে পড়ে যাচ্ছে। ভালোবাসার মানুষটা দূরে, আর পরিবার তার ওপর অন্য সম্পর্ক চাপিয়ে দিতে চাইছে। তার মনে বিদ্রোহের আগুন জ্বলতে শুরু করলো। সে সহজে হার মানতে রাজি নয়। আতিক কোথায় আছে, কেমন আছে, তা তাকে খুঁজে বের করতেই হবে। কিন্তু কিভাবে? নন্দিনীর কঠোর আর অপমানজনক ব্যবহারে রেস্টুরেন্টের কর্মীদের মধ্যে চাপা অসন্তোষ বিরাজ করছিল। তাদের মনে ক্ষোভের আগুন জ্বলছিল, কিন্তু মালিকের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিল না। এই পরিস্থিতিতে রেস্টুরেন্টের পুরনো কর্মী বাবুর্চি শ্যামল সুযোগের অপেক্ষায় ছিল। নন্দিনীর প্রতিদ্বন্দ্বী রেস্টুরেন্ট 7 ঘরের মালিক তার সাথে গোপনে যোগাযোগ করে। শ্যামলবাবু, আপনার তো এই রেস্টুরেন্টে কাজ করে পোষাচ্ছে না, তাই না? 7 ঘরের মালিক রতনবাবুর গলায় মিষ্টি হাসি, কিন্তু চোখে শঠতা। কি যে বলেন রতনবাবু, পেটের দায়ে পড়ে আছি। শ্যামলের কণ্ঠে বিরক্তি। দেখুন, আমি আপনার কষ্ট বুঝি। যদি আপনি চান, আমি আপনাকে এর থেকে মুক্তি দিতে পারি। রতনবাবু একটি মোটা খাম শ্যামলের দিকে এগিয়ে ধরেন। শ্যামলের চোখ চকচক করে ওঠে। এতে কি আছে? বেশি কিছু না, সামান্য সাহায্য। বিনিময়ে আপনাকে ছোট একটা কাজ করে দিতে হবে। রতনবাবুর হাসি আরও চওড়া হয়। কি কাজ? শ্যামলের মনে সন্দেহ জাগে। এই রেস্টুরেন্টের খাবারে সামান্য ভেজাল মেশাতে হবে, এমন কিছু যা খেলে কেউ গুরুতর অসুস্থ হবে না, কিন্তু বদনাম হবে। রতনবাবুর কথা শুনে শ্যামল প্রথমে ইতস্ততও করে। কিন্তু যদি ধরা পড়ে যায়? শ্যামলের মনে ভয়। আরে দূর, এত ভয় পেলে চলবে? আমি সব ব্যবস্থা করে দিব। আর ধরুন, এটা আপনার অগ্রিম। রতনবাবু খামটা শ্যামলের হাতে গুজে দেন। টাকার লোভে শ্যামল আর সামলাতে পারে না। নন্দিনীর ওপর তার পুরনো রাগ এর সাথে মিশে যায়। সে রাজি হয়ে যায়। কয়েকদিন পর রেস্টুরেন্টে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। এক ভদ্রলোক তাদের স্পেশাল থালি অর্ডার করেছিলেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই তিনি পেটে তীব্র যন্ত্রণা অনুভব করেন এবং বমি করতে শুরু করেন। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। অন্যান্য কাস্টমারদের মধ্যেও আতঙ্ক সৃষ্টি হয়। নন্দিনী প্রথমে বিশ্বাস করতে চাননি, কিন্তু যখন অসুস্থ কাস্টমারের পরিবার থেকে অভিযোগ আসে তখন তিনি দিশেহারা হয়ে পড়েন। এটা কি হচ্ছে? নন্দিনী রাগে চিৎকার করে রহমান সাহেবকে জিজ্ঞেস করেন, আমাদের খাবারে এমন কি ছিল? রহমান সাহেব ভয়ে কাঁপতে কাঁপতে বলেন, আমরা তো সবসময় ভালো জিনিসই ব্যবহার করি ম্যাম, এমন তো হওয়ার কথা নয়। আরও খারাপের দিকে যায় যখন ফুড ইন্সপেক্টরের দল আকস্মিকভাবে রেস্টুরেন্টে হানা দেয়। অসুস্থ কাস্টমারের অভিযোগের ভিত্তিতে তারা খাবারের নমুনা পরীক্ষা করার জন্য আসে। পুরো রেস্টুরেন্টে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মীরা ভয়ে মুখ চাওয়াচাই করতে থাকে। নন্দিনীর মুখ শুকিয়ে কাঠ হয়ে যায়। আপনারা কি কোনো খারাপ জিনিস ব্যবহার করেন খাবারে? ফুড ইন্সপেক্টরের প্রধান কঠোর স্বরে নন্দিনীকে জিজ্ঞেস করেন। না, কখনোই না। আমাদের রেস্টুরেন্টের সুনাম বহুদিনের। নন্দিনী আত্মপক্ষ সমর্থনে বলেন, কিন্তু তার গলা কাঁপছিল। তাহলে এই ভদ্রলোক অসুস্থ হলো কেন? আমরা অভিযোগ পেয়েছি। ইন্সপেক্টর খাবারের বিভিন্ন নমুনা পরীক্ষা করতে শুরু করেন। নন্দিনী অসহায়ভাবে দাঁড়িয়ে থাকেন। তার মনে আইনি জটিলতা এবং রেস্টুরেন্টের ভবিষ্যৎ নিয়ে ভয় দানা বাঁধতে শুরু করে। যদি খাবারে ভেজাল ধরা পড়ে তাহলে শুধু জরিমানাই নয়, তার জেল পর্যন্ত হতে পারে। আতিক এক কোণে ভয়ে সব দেখছিল। তার মনে হচ্ছিল এই রেস্টুরেন্টে কাজ করাটা তার ভুল সিদ্ধান্ত ছিল। ঠিক তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে।
সে কয়েকদিন ধরে লক্ষ্য করছে বাবুর্চি শ্যামল ইদানিং একটু বেশি অস্থির থাকে এবং প্রায়ই রান্নাঘরের বাইরে অন্য কর্মীদের সাথে ফিসফিস করে কথা বলে। তার মনে সন্দেহ জাগে। আতিক দ্রুত রান্নাঘরের দিকে যায়। শ্যামল তখন একা একটি পাত্রে কিছু মেশাচ্ছিল। আতিক সন্তর্পণে তার কাছে এগিয়ে যায়। শ্যামলদা, এটা কি মেশাচ্ছেন? কই কিছু না তো। শ্যামল তাড়াহুড়ো করে পাত্রটি লুকানোর চেষ্টা করে। আতিকের সন্দেহ আরও বাড়ে। সে জোর করে পাত্রটি দেখার চেষ্টা করে। শ্যামল বাধা দেয়, কিন্তু আতিকের সন্দেহ দৃঢ় হয়। সে চিৎকার করে অন্য কর্মীদের ডাকে। এই দেখুন, শ্যামলদা খাবারে কি মেশাচ্ছিল। অন্য কর্মীরা ছুটে আসে। পাত্রের ভেতরে জিনিস দেখে তাদের চোখ কপালেই ওঠে। ওটা আসলে পুরনো নষ্ট হয়ে যাওয়া মশলার গুঁড়া ছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নন্দিনীও ছুটে আসেন। সব দেখে তিনি হতভম্ব হয়ে যান। শ্যামল, এটা তুমি কি করেছো? নন্দিনীর কণ্ঠে অবিশ্বাস। শ্যামল ভয়ে কাঁপতে কাঁপতে সব স্বীকার করে। সে জানায় 7 ঘরের মালিকের কাছ থেকে ঘুষ নিয়ে সেই কাজ করেছে। আতিক দ্রুত ফুড ইন্সপেক্টরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে এবং শ্যামলের ভেজাল মেশানোর প্রমাণ দেখায়। ইন্সপেক্টর সব কিছু শুনে হতবাক হয়ে যান। আপনার বুদ্ধির জন্য ধন্যবাদ যুবক। ইন্সপেক্টর আতিকের প্রশংসা করেন। এই লোকটিকে আমরা এক্ষুনি গ্রেফতার করছি। শ্যামলকে গ্রেফতার করা হয়। ইন্সপেক্টর নন্দিনীকে বলেন, যেহেতু তিনি দ্রুত ভেজালের উৎস খুঁজে বের করতে সাহায্য করেছেন এবং নিজেই অভিযোগকারীর ভূমিকা নিয়েছেন, তাই তার রেস্টুরেন্টের উপর কঠোর কোনো পদক্ষেপ নেওয়া হবে না। সামান্য জরিমানা দিয়েই তিনি মুক্তি পাবেন। নন্দিনী স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তিনি আতিকের দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকান। আতিক? নন্দিনীর স্বরে কৃতজ্ঞতা ঝরে পড়ে। তুমি আজ আমার রেস্টুরেন্ট আর আমার সম্মান বাঁচিয়েছো। আমি বুঝতে পারিনি একজন সাধারণ ওয়েটার এত বুদ্ধিমান হতে পারে। আতিক মৃদু হাসে। তার মনে সামান্য হলেও শান্তি ফেরে। অবশেষে সে প্রমাণ করতে পেরেছে যে সে শুধু একজন বেকার নয়, তার মধ্যে বুদ্ধি ও সাহস আছে। ভেজাল মেশানোর ঘটনার পর রেস্টুরেন্টের পরিস্থিতি কিছুটা শান্ত হয়। নন্দিনী ডেকে পাঠালেন আতিককে তার অফিসে। নন্দিনীর স্বরে কৃতজ্ঞতা এখনও স্পষ্ট। আতিক, তুমি যা করেছো তার কোনো তুলনা নেই। শুধু আমার রেস্টুরেন্ট নয়, তুমি আমার সম্মানও বাঁচিয়েছো। আতিক মাথা নিচু করে বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করছি ম্যাম। না আতিক, তুমি তার থেকেও বেশি কিছু করেছো। নন্দিনী টেবিলে ঝুঁকে এসে বললেন, আমি তোমার সততা আর বুদ্ধিমত্তায় মুগ্ধ। তুমি প্রমাণ করেছো পদ নয়, মানুষের গুণই আসল পরিচয়। কিছুক্ষণ নীরব থাকার পর নন্দিনী আবারও বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আতিক কৌতূহলের সাথে তাকালো। আমি তোমাকে এই ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে নিয়োগ করতে চাই। নন্দিনী ঘোষণা শুনে আতিক অবাক হয়ে গেল। ম্যানেজার? আতিকের স্বরে অবিশ্বাস। কিন্তু ম্যাম, আমি জানি তোমার অভিজ্ঞতা কম। নন্দিনী থামিয়ে দিয়ে বলেন, কিন্তু আমি তোমার সততা আর কর্মদক্ষতা দেখেছি। আমার মনে হয় তুমি পারবে। আর রহমান তো আছেই, উনি তোমাকে সাহায্য করবেন। আতিকের চোখে জল এসে গেল। এই অপ্রত্যাশিত সম্মান তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমি চেষ্টা করব ম্যাম, আপনাকে হতাশ করব না। আতিকের কণ্ঠে কৃতজ্ঞতায় ভরা। পরের দিন থেকে আতিক ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করলো। খবরটা দ্রুত রেস্টুরেন্টের কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ল। অনেকেই অবাক হলো, একজন সাধারণ ওয়েটার এত তাড়াতাড়ি এত বড় পদে উন্নীত হলো দেখে। অন্যান্য কর্মীদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হলো। পুরনো কিছু ওয়েটার যারা দীর্ঘদিন ধরে কাজ করছে তারা ঈর্ষান্বিত বোধ করলো। দেখছো কাউ? সফিক নামের এক ওয়েটার ফিসফিস করে বলল অন্য একজনকে, কয়েকদিনের ছোকরা আর একেবারে ম্যানেজার হয়ে গেল। মালিকের নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে। অন্যজন রহস্যময় হাসি হাসলো। তবে সেলিম আর কয়েকজন পুরনো কর্মী আতিককে সমর্থন করলো। আতিক ভালো ছেলে, বুদ্ধি আছে, ও ঠিক পারবে। সেলিম ভরসা জোগালো। ম্যানেজার হিসেবে আতিকের প্রথম কয়েকটা দিন বেশ কঠিন ছিল। কর্মীদের সামলানো, হিসাবপত্র দেখা, সব কিছু তার কাছে নতুন লাগছিল। তবে রহমান সাহেব তাকে খুব সাহায্য করছিলেন। আতিক চেষ্টা করছিল সবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে। যারা সহযোগিতা করছিল তাদের প্রতি সে কৃতজ্ঞ ছিল, আর যারা বিরোধিতা করছিল তাদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করছিল।
এরই মধ্যে নন্দিনীর ব্যক্তিগত জীবনে কিছু ছোটোখাটো সমস্যা দেখা দিল। তার পারিবারিক ব্যবসার কিছু জটিলতা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। একদিন রাতে কাজ শেষে নন্দিনী আতিককে তার অফিসে ডেকে পাঠালেন। আতিক, একটু বসো। নন্দিনীর স্বরে কিছুটা ক্লান্তির ছাপ। আতিক সাবধানে একটা চেয়ারে বসল। আসলে আমি কিছু ব্যক্তিগত সমস্যায় পড়েছি। নন্দিনী দ্বিধাগ্রস্তভাবে বললেন, আমার পারিবারিক ব্যবসার কিছু বিষয় আমি ঠিক বুঝতে পারছি না কি করব। আতিক কিছুক্ষণ চুপ করে নন্দিনীর কথা শুনল, তারপর সাহস করে কিছু বিচক্ষণ পরামর্শ দিল, যা সে তার ছোটোবেলার পড়াশোনা আর সাধারণ জ্ঞান থেকে অর্জন করেছিল। নন্দিনী অবাক হয়ে আতিকের কথা শুনলেন। তার মনে হচ্ছিল এই ছেলেটির মধ্যে সত্যি অসাধারণ কিছু আছে। আতিকের পরামর্শে নন্দিনীর সমস্যা কিছুটা সমাধান হলো। সে আতিকের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে উঠল। তাদের মধ্যে শুধু মালিক কর্মচারীর সম্পর্ক রইল না, ধীরে ধীরে একটা বন্ধুত্বের বাঁধন তৈরি হলো। নন্দিনী এখন প্রায়ই কাজের ফাঁকে আতিকের সাথে নানা বিষয়ে আলোচনা করতেন, তার মতামত চাইতেন। একদিন সন্ধ্যায় নন্দিনী আতিককে বললেন, আতিক, আমার এক বান্ধবীর আজ জন্মদিন, একটা ছোট্ট পার্টি আছে, তুমি কি আমার সাথে যাবে? আতিক প্রথমে কিছুটা অপ্রস্তুত হলো। এমন হাইফাই পার্টিতে সে আগে কখনো যায়নি। আতিক আমতা আমতা করে বলল, ম্যাম আমার তো। নন্দিনী হেসে বলল, আরে রাখো তো তোমার ম্যাম ট্যাম, আজ তুমি ওখানে আমার বন্ধু হিসেবেই যাচ্ছ, চলো। পার্টি ঝলমলে আলো আর ধনী ব্যক্তিদের ভিড় দেখে আতিক একটু যেন গুটিয়ে গেল। চারিদিকে দামি পোশাক, বিলাসবহুল পানীয় আর উচ্চস্বরের কথাবার্তা। নন্দিনীর বন্ধুরা অনেকেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী আর সমাজের উচ্চ স্তরের মানুষ। তাদের মধ্যে কয়েকজন আতিককে দেখে কৌতূহল প্রকাশ করল। নন্দিনী, এ কে? এক মহিলা কৌতূহলের সাথে জিজ্ঞেস করলেন, এই হলো আতিক, আমার রেস্টুরেন্টের ম্যানেজার আর আমার ভালো বন্ধু। নন্দিনী হাসি মুখে পরিচয় করিয়ে দিলেন। একজন পুরুষ পাকা হেসে বললেন, একজন ম্যানেজারকে তুমি এত হাইফাই পার্টিতে নিয়ে এসেছো? আতিকের মুখ লাল হয়ে গেল। সে বুঝতে পারছিল তারা তাকে নিয়ে ব্যঙ্গ করছে। নন্দিনীর সঙ্গে সঙ্গে রুখে দাঁড়ালেন। হ্যাঁ, আতিক শুধু আমার রেস্টুরেন্টের ম্যানেজার নয়, সে আমার খুব ভালো বন্ধু, আর আমার বন্ধুদের সাথে আমি যেখানে খুশি যেতে পারি। তোমাদের এতে সমস্যা কোথায়? নন্দিনী দৃঢ় উত্তরে ব্যঙ্গকারীরা চুপ হয়ে গেল। আতিক নন্দিনীর দিকে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো। তার মনে সাহস ফিরে এলো। নন্দিনী তাকে সম্মান করে, এটাই তার কাছে যথেষ্ট। ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর আতিক নিজের সমস্ত বুদ্ধি আর পরিশ্রম দিয়ে রেস্টুরেন্টের উন্নতির জন্য কাজ করতে শুরু করলো। তার নতুন নতুন ব্যবসায়িক কৌশল খুব দ্রুত ফল দিতে শুরু করলো। সে অনলাইনে প্রচার বাড়ালো, মেনুতে কিছু নতুন ও আকর্ষণীয় পদ যোগ করলো এবং কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে গ্রাহক পরিষেবার মান উন্নত করলো। আতিকের কর্মদক্ষতা দেখে নন্দিনী মুগ্ধ হতেন। তাদের মধ্যে নিয়মিত ব্যবসায়িক আলোচনা হতো, যেখানে আতিক তার নতুন নতুন আইডিয়াস শেয়ার করতো আর নন্দিনীও আগ্রহ নিয়ে সেগুলো শুনতেন। তাদের মধ্যে একটা পারস্পরিক বিশ্বাস আর বোঝাপড়ার সম্পর্ক গড়ে উঠল। আতিকের তত্ত্বাবধানে রেস্টুরেন্টের জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। গ্রাহকের সংখ্যা বাড়ল, বিক্রি বাড়ল, আর কর্মীদের মধ্যেও একটা নতুন উদ্দীপনা দেখা গেল। তারা বুঝতে পারছিল তাদের পরিশ্রম বৃথা যাচ্ছে না। নন্দিনী উৎসাহিত হয়ে ব্যবসার সম্প্রসারণের পরিকল্পনা শুরু করলেন। নতুন ব্রাঞ্চ খোলার বিষয়ে আতিকের সাথে বিস্তারিত আলোচনা হতো। আতিকও তার সাধ্যমতো পরামর্শ দিত। আতিকের ব্যক্তিগত জীবনেও পরিবর্তন আসতে শুরু করলো। তার পোশাক আশাকের রুচি উন্নত হলো, জীবনযাত্রার মান বাড়ল। তবে এত সাফল্যের পরেও তার ভেতরে সে সরল ছেলেটা কোথাও হারিয়ে যায়নি। সে এখনও তার পুরনো বন্ধুদের মনে রাখত এবং সুযোগ পেলে তাদের সাথে দেখা করত। 5 বছর পর আতিক আজ সাফল্যের চূড়ায়। তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট শহরের অন্যতম সেরা এলাকায়। দামি গাড়ি, ব্র্যান্ডেড পোশাক, সব কিছুই তার হাতের মুঠোয়। সেই ছোট্ট শহরের বেকার ছেলেটা আজ একজন সফল ব্যবসায়ী। একদিন পুরনো বন্ধুদের সাথে হঠাৎ দেখা হলো আতিকের একটি কফি শপে। তারা তাদের জীবনের গল্প বলছিল। কারো বিয়ে হয়েছে, কারো বাচ্চা হয়েছে, কেউ এখনও সেই ছোট্ট শহরেই সাধারণ জীবন কাটাচ্ছে। আতিক তাদের জীবনের সাথে তার জীবনের পার্থক্য অনুভব করল। সে যেন অন্য এক জগতে বাস করে। নন্দিনীর সাথে তার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।
তারা এখন একে অপরের খুব ভালো বন্ধু এবং বিশ্বস্ত ব্যবসায়িকের অংশীদার। তাদের মধ্যে গভীর সম্মান রয়েছে এবং মাঝে মাঝে সেই বন্ধুত্বের বাইরে অন্য কোনো অনুভূতির আভাসও পাওয়া যায়, যা দুজনেই হয়তো এড়িয়ে যায়। অন্যদিকে সেই ছোট্ট শহরে নীলার জীবন অনেক পরিবর্তন এসেছে। সে তার পড়াশোনা শেষ করেছে এবং একটি স্থানীয় স্কুলে শিক্ষিকার চাকরি পেয়েছে। 5 বছর কেটে গেলেও আতিকের স্মৃতি এখনও তার মন থেকে মুছে যায়নি। রাতের নির্জনতায় আজও সেই আতিকের কথা ভাবে, তাদের ফেলে আসা দিনগুলোর কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলে। একদিন নীলার মনে হলো একবার অন্তত আতিককে দেখা দরকার। জানতে ইচ্ছা করলো কেমন আছে সে, কোথায় আছে। ইন্টারনেটে সার্চ করে সে আতিকের রেস্টুরেন্টের ঠিকানা খুঁজে বের করলো। নন্দিনীজ কিচেন, ঢাকা শহরের এক অভিজাত এলাকায়। ঢাকায় এসে নীলা যেন এক অচেনা জগতে পা রাখল। বিশাল শহর, দ্রুতগতির জীবন, আর তার কাছে সব কিছুই নতুন। বহু কষ্টে সে নন্দিনীজ কিচেনের ঠিকানা খুঁজে বের করলো। রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে নীলার বুক ধুকপুক করছিল। ভেতরে ঢুকতে সাহস হচ্ছিল না। 5 বছর পর আতিককে সে কেমন দেখবে? সে কি তাকে চিনতে পারবে? অবশেষে সাহস করে নীলা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলো। সুন্দর ইন্টেরিয়র, মার্জিত পরিবেশ আর ওয়েটারদের ব্যস্ত আনাগোনা। নীলার চোখ খুঁজতে লাগলো পরিচিত মুখ। ঠিক তখনই তার চোখে পড়ল একটি টেবিল। সেখানে বসে আছে আতিক, আর তার সাথে হাসি মুখে কথা বলছে এক সুন্দরী আত্মবিশ্বাসী মহিলা নন্দিনী। তাদের দুজনের চোখে মুখে গভীর আন্তরিকতা, যেন তারা একে অপরের খুব কাছের মানুষ। আতিকের মুখে সেই পুরনো মিষ্টি হাসিটা এখনও লেগে আছে। তাদের হাসি মাখা ঘনিষ্ঠ দৃশ্য দেখে নীলার পায়ের তলার মাটি যেন সরে গেল। তার মনে তীব্র ঈর্ষা আর অবিশ্বাস জন্ম নিল। এই মহিলাকে, আতিকের জীবনে তার স্থান কোথায়? আতিক আর নন্দিনীর হাসি মাখা ঘনিষ্ঠতা দেখে নীলার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। তার মনে হচ্ছিল যেন কেউ তার হৃৎপিণ্ডে ধারালো ছুরি চালিয়ে দিয়েছে। পায়ের পাতা অসাড় হয়ে আসছিল, চারপাশ ঝাপসা লাগছিল। কোনো মতেই নিজেকে সামলে নিয়ে সে দ্রুত রেস্টুরেন্টের এক কোণে গিয়ে দাঁড়ালো, যেখানে তাকে সহজে দেখা যাবে না। হঠাৎ তার কাঁধে কারো হাতে স্পর্শ অনুভব করলো নীলা। চমকে ঘুরে দেখলো তার বান্ধবী রিয়া দাঁড়িয়ে। রিয়া সম্ভবত তাকে অনুসরণ করেই ভিতরে এসেছে। নীলা, তুই এখানে? রিয়ার চোখে বিস্ময় আর উদ্বেগ। কি করছিস তুই? নীলা কোনো উত্তর দিতে পারল না। তার দৃষ্টি তখনও আতিক আর নন্দিনীর দিকে স্থির। নীলা, কি হয়েছে তোর? তুই কি ঠিক আছিস? রিয়া নীলার হাত ধরে ঝাঁকাতে লাগলো। ওরা নীলার গলা ধরে এলো, চোখ দিয়ে অশ্রু গড়তে শুরু করলো। ওরা কত সুখী। রিয়া আতিক আর নন্দিনীর দিকে তাকালো। তাদের স্বাভাবিক কথাবার্তা দেখে রিয়ার মনে তেমন কিছু অস্বাভাবিক ঠেকলো না। আরে বাবা, ওটা তো জাস্ট কথা বলেছে। রিয়া নীলাকে শান্ত করার চেষ্টা করলো। তুই তো ভেঙে পড়ছিস কেন? তুই বুঝছিস না রিয়া। নীলার স্বর কান্নায় ভেঙে গেল। আতিক অন্য কারোর সাথে। শাট আপ নীলা। রিয়া ধমক দিল। তুই ভাবছিস তেমন কিছুই হয়নি হয়তো। আগে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আর বোঝার কি আছে? নীলা রাগে ফুঁসতে লাগলো। 5 বছর ধরে আমি ওর জন্য অপেক্ষা করেছি, আর ও এখন অন্য মেয়ের সাথে। চুপ কর একদম। রিয়া নীলার হাত শক্ত করে ধরল। তুই একটা ভুল করছিস। এইভাবে না জেনে কারোর উপর দোষ চাপানো ঠিক না। চল আমরা এখান থেকে যাই। রিয়া নীলার হাত ধরে টানতে লাগলো, কিন্তু নীলা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার ভেতরে তখন অভিমান, ঘৃণা আর ক্ষোভের এক ভয়ঙ্কর ঝড় বইছে। আমি যাব না। নীলা রিয়ার হাত ছাড়িয়ে চিৎকার করে উঠল। তার দৃষ্টি তখনও আতিক আর নন্দিনীর দিকে স্থির। আমি আজের শেষ দেখে ছাড়বো। রিয়া বুঝতে পারল নীলার আবেগ এখন নিয়ন্ত্রণের বাইরে, তাকে থামানো কঠিন। নীলা দ্রুত পায়ে এগিয়ে গেল আতিকের টেবিলের দিকে। তার চোখে মুখে রাগের স্পষ্ট ছাপ। আতিক। নীলার তীক্ষ্ণ কণ্ঠ শুনে আতিক আর নন্দিনী দুজনেই চমকে উঠল। আতিক ঘুরে নীলাকে দেখে প্রথমে অবাক হলো, তারপর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। নন্দিনী কৌতূহলের সাথে নীলার দিকে তাকালো। নীলা, তুমি এখানে? আতিকের স্বরে বিস্ময় আর কিছুটা ভয় মেশানো। হ্যাঁ, আমি এখানে। আর তুমি এখানে খুব সুখে আছো, তাই না? এই জন্যই দীর্ঘ 5 বছর আমার সাথে কোনো যোগাযোগ রাখোনি। নীলার কণ্ঠ ব্যঙ্গাত্মক।
নন্দিনী বুঝতে পারল এই মেয়েটি আতিকের পরিচিত। তার চোখে মুখে একটা চাপা উত্তেজনা টের পাওয়া গেল। আতিক নীলার হাত ধরে বাইরে যেতে ইশারা করলো। না, আমরা এখানেই কথা বলবো। নীলা চিৎকার করে উঠল, সবার সামনে তোমার আসল চেহারাটা আজ আমি দেখিয়ে দিব। আপনার সমস্যা কি? নন্দিনী অবশেষে মুখ খুলল, তার স্বরে বিরক্তি। আপনি এভাবে ভদ্রতা লঙ্ঘন করছেন কেন? তুমি চুপ করো। নীলা রাগে নন্দিনীর দিকে ঘুরে বলল, তুমি জানো ওকে? ও একটা মিথ্যুক, একটা প্রতারক। আতিকের মুখ আরো বিবর্ণ হয়ে গেল। সে বুঝতে পারছিল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আতিক আবারও বলার চেষ্টা করলো, নীলা প্লিজ শান্ত হও। শান্ত হব? নীলা হেসে উঠল, সেই হাসিতে কান্নার রেশ। 5 বছর ধরে আমি একটা মিথ্যুকের জন্য অপেক্ষা করেছি, আর তুমি এখানে অন্য মেয়ের সাথে রংঢং করছো। তোমার লজ্জা করে না? দেখুন, আপনি ভুল বুঝছেন। নন্দিনী শান্ত স্বরে বলার চেষ্টা করলো, আমি কিচ্ছুই ভুল বুঝছি না। নীলা চিৎকার করে উঠল, আমি নিজের চোখে দেখলাম তোমরা দুজন কিভাবে হাসাহাসি করছিলে। তোমার কি মনে হয় আমি অন্ধ? নীলা, এ কি ধরনের ব্যবহার? আতিকের স্বরে এবার বিরক্তি। তুমি কি ভুলে গেছো কোথায় দাঁড়িয়ে কথা বলছো? আমি কিচ্ছুই ভুলিনি, তুমি ভুলে গেছো তোমার অতীত। নীলার কণ্ঠ ক্রমশ তীক্ষ্ণ হচ্ছে। মিস, আপনার যদি কোনো ভুল ধারণা থাকে তাহলে শান্তভাবেই কথা বলুন। নন্দিনীর ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করলো। ভুল ধারণা? আমার কোনো ভুল ধারণা নেই, আমি জানি ও কেমন। নীলা নন্দিনীর দিকে আঙুল তুলে বলল, তুমি জানো ও আগে কি কাজ করতো? ও একটা ওয়েটার ছিল, একটা বেকার অকর্মা ছেলে। কথাটা শেষ না হতেই নন্দিনীর মুখ কঠিন হয়ে গেল। তার আত্মসম্মানে আঘাত লেগেছে। দেখুন, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। নন্দিনীর কণ্ঠ রাগে কাঁপছে। আপনি যার সম্পর্কে যা খুশি তাই বলতে পারেন না। কেন পারবো না? ও আমার জীবন নষ্ট করেছে। নীলার চিৎকার পুরো রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ল। নীলা প্লিজ থামো। আতিকের স্বরে এবার রাগ আর হতাশা মেশানো। না, আমি আজ থামবো না। নীলা নন্দিনীর দিকে তাকিয়ে বলল, আর তুমি তুমি কি জানো ও কত বড় মিথ্যুক? ও তোমাকে হয়তো অনেক মিষ্টি কথা বলেছে, কিন্তু বিশ্বাস করো ও একটা। কথাটা শেষ হওয়ার আগেই আতিকের হাত বিদ্যুৎ গতিতে উঠল এবং সপাটে নীলার গালে পড়ল। নীলার মুখ ঘুরে গেল, তার চোখে অবিশ্বাস আর গভীর ঘৃণা জমা হলো। চর মারার শব্দে রেস্টুরেন্টের নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। চারপাশের কৌতূহলী চোখ তাদের দিকেই স্থির। নীলা নিজের গালে হাত রেখে হতবম্বের মতো আতিকের দিকে তাকিয়ে রইল। এ কি সেই আতিক যে তাকে একদিন এত ভালোবাসত? আতিকের চর খেয়ে নীলা কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার গাল জ্বলছে, কিন্তু তার থেকেও বেশি জ্বলছে তার ভেতরের অপমান আর ঘৃণা। রেস্টুরেন্টের অন্যান্য কর্মীরা হতবাক হয়ে দাঁড়িয়ে পড়েছিল, যেন তাদের সামনে কোনো নাটক মঞ্চস্থ হচ্ছে। নন্দিনী দ্রুত আতিকের পাশে এসে দাঁড়ালো, তার চোখে মুখে উদ্বেগের ছাপ। আতিক, তুমি ঠিক আছো? আতিক নীরবে মাথা নাড়ল, তার দৃষ্টি তখনও নীলার ওপর স্থির, যেখানে অবিশ্বাস আর ঘৃণার কালো মেঘ জমা হয়েছে। আতিকের মনে পুরনো দিনের অপমানের স্মৃতিগুলো যেন ঢেউয়ের মতন আছড়েতে পড়তে লাগলো। নীলার প্রত্যাখ্যান, তার বাবার তাচ্ছিল্য, বন্ধুদের বাঁকা কথা, সব কিছু তার মনে তীব্র যন্ত্রণা সৃষ্টি করল। আজ নীলা তাকে চর মারার সাহস দেখিয়েছে, এবার তাকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে। নন্দিনী নীলার দিকে তাকিয়ে কঠোর স্বরে বললেন, মিস, আপনার আচরণের কোনো ক্ষমা নেই, আপনি এক্ষুনি এখান থেকে যান। নীলা তখনও হতবম্বের মতো দাঁড়িয়ে, তার চোখে জল, ঠোঁট কাঁপছে। তুমি? নীলা আতিকের দিকে তাকিয়ে কিছু বলতে চেষ্টা করলো, কিন্তু তার গলা ধরে এলো। আতিক নীরবে নন্দিনীর হাত ধরল। তাদের এই নীরব ঘনিষ্ঠতা নীলার মনে আরও তীব্র আঘাত করল। চলো নন্দিনী। আতিকের স্বরে দৃঢ়তা। এখানে আর এক মুহূর্ত নয়। নন্দিনী এবার দ্বিধাগ্রস্তভাবে নীলার দিকে তাকালেন। তার মনে একটা নৈতিক দ্বন্দ্ব কাজ করছিল। এই মেয়েটি কে? কেন সে এমন ব্যবহার করছে? কিন্তু আতিকের মুখের দিকে তাকিয়ে তার মনে হলো এই মুহূর্তে তার পাশে থাকাটাই তার কর্তব্য। আতিক নন্দিনীর হাত ধরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। বাইরে অপেক্ষামান গাড়িতে উঠে দুজনেই নীরবে বসে রইল কিছুক্ষণ। আতিক, তুমি কি ঠিক আছো? নন্দিনী আবারও জিজ্ঞাসা করলেন। আতিক দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে ওকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার।
তুমি কি করতে চাও? নন্দিনীর স্বর উদ্বেগ। আমি চাই ও বুঝুক প্রত্যাখ্যানের যন্ত্রণা কতটা তীব্র হতে পারে। আতিকের চোখে প্রতিশোধের আগুন জ্বলজ্বল। নন্দিনী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কিন্তু কিভাবে? আতিকের ঠোঁটের কোণে এক কুটিল হাসি দেখা গেল। আমরা একটা নাটক করব। নাটক? নন্দিনী অবাক হলো। হ্যাঁ, আমরা এমনভাবে ওকে দেখাবো যেন আমরা দুজনে খুব ক্লোজ। ওকে বোঝাতে হবে ও আমাকে হারিয়েছে। আতিকের পরিকল্পনা শুনে নন্দিনীর মনে দ্বিধা জাগলো। কিন্তু আতিক, এটা কি ঠিক হবে? মিথ্যের উপর ভিত্তি করে কিছু তৈরি করা? নন্দিনীর নীতিবোধ বাধা দিচ্ছিল। আমার আর কোনো উপায় নেই নন্দিনী। ও আমার আত্মসম্মানে আঘাত করেছে, আমাকে আর জবাব দিতেই হবে। আতিকের স্বরে অনুনয়। নন্দিনী কিছুক্ষণ ভাবল। আতিকের প্রতি তার একটা দুর্বলতা তৈরি হয়েছে, তার কষ্টটা সে বুঝতে পারছিল। শেষ পর্যন্ত সে রাজি হলো। ঠিক আছে, নন্দিনী বলল, আমি তোমার সাথেই আছি। আতিকের মুখে এক বিজয়ীর হাসি ফুটল। ধন্যবাদ নন্দিনী, তুমি আমার সত্যিকারের বন্ধু। তারা দুজনে মিলে তাদের লোক দেখানো প্রেমের নাটকের পরিকল্পনা করলো। কিভাবে তারা জনসম্মুখে ঘনিষ্ঠ হবে, কোন অনুষ্ঠানে একসাথে যাবে, সব কিছু তারা ঠিক করলো। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আতিক আর নন্দিনীকে একসাথে দেখা যেতে লাগলো। তাদের হাসিমাখা ছবি, একে অপরের প্রতি যত্নশীল আচরণ, সব কিছুই লোকজনের দৃষ্টি আকর্ষণ করলো। আতিকের পুরনো বন্ধুরা অবাক হলো। নন্দিনীর মতো একজন সফল আর সুন্দরী মহিলার সাথে তার সম্পর্ক দেখে। অন্যদিকে ছোট্ট শহরে নীলা তাদের দুজনের ঘনিষ্ঠতার খবর জানতে পারল তার এক বান্ধবীর মাধ্যমে, যে ঢাকায় গিয়েছিল। খবরটা শুনে নীলার মনে তীব্র কষ্ট হলো। তার মনে হচ্ছিল যেন তার শেষ আশাটুকু ভেঙে গেল। দেখলি নীলা? নীলার বান্ধবী ফোনে বলল, আতিক এখন নন্দিনীর সাথে প্রেম করছে। ওরা নাকি সব পার্টিতে একসাথে যাচ্ছে। নীলা কোনো উত্তর দিতে পারল না, তার চোখে জল চিকচিক করছিল। তুই ভেঙে পড়িস না। বান্ধবী তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। হয়তো ওদের মধ্যে শুধু বন্ধুত্ব। বন্ধুত্ব? নীলার কণ্ঠ তিক্ত। ওদের ছবি দেখে তো তেমন মনে হলো না। নীলার বান্ধবী আর কিছু বলল না। সে বুঝতে পারছিল নীলার মনের অবস্থাটা কতটা খারাপ। নীলা বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। আতিক কি সত্যি তাকে ভুলে গেছে? তাদের ভালোবাসার কি কোনো মূল্য ছিল না? আতিক নীলার সাথে সরাসরি কোনো কথা বলেনি সেই ঘটনার পর। তাদের দুজনের হঠাৎ দেখাও হয়নি। আতিক জেনে বুঝে নীলার ফোন কল এড়িয়ে গেছে, তার মেসেজের কোনো উত্তর দেয়নি। নীলার বান্ধবী রিয়া কয়েকবার ফোন করে আতিকের সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু আতিক তাকেও কৌশলে এড়িয়ে গেছে। আতিকের এই ঠান্ডা ব্যবহার নীলার মনে ক্রমশ হতাশা আর যন্ত্রণা বাড়াতে থাকে। তার মনে হয় আতিক যেন তাকে সম্পূর্ণভাবে ভুলে গেছে। অন্যদিকে নন্দিনী আতিকের সাথে লোক দেখানো ঘনিষ্ঠতার অভিনয় করলেও মাঝে মাঝে তার আসল অনুভূতি প্রকাশ পাওয়ার উপক্রম হয়। আতিক যখন অন্যমনস্ক থাকে বা পুরনো স্মৃতিতে ডুবে যায়, তখন নন্দিনীর চোখে গভীর ভালোবাসা ফুটে ওঠে। সে সুযোগ পেলেই ছোটোখাটো উপহার দেয় আতিককে, তার বিশেষ যত্ন নেয়, এমনকি তার চোখের ভাষাও অনেক কথা বলতে চায়। কিন্তু আতিক তখন প্রতিশোধের নেশায় এতটাই মত্ত থাকে যে নন্দিনীর সেই অব্যক্ত ভালোবাসা তার চোখ এড়িয়ে যায়। একদিন রাতে নিজের অ্যাপার্টমেন্টের বালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিল আতিক। হঠাৎ তার মনে পড়ে যায় নীলার সাথে কাটানো সেই পুরনো দিনের কথা। সেই প্রথম দেখা হওয়া, নদীর ধারে হাতে হাত ধরে হেঁটে বেড়ানো, কফি শপের সেই উষ্ণ আড্ডা। প্রতিটি স্মৃতি তার মনে এক মিষ্টি অথচ তীব্র কষ্টের জন্ম দেয়। ক্ষণিকের জন্য তার মনে দ্বিধা জাগে, সে কি ঠিক পথে হাঁটছে? প্রতিশোধের আগুন কি তার ভেতরের মানুষটাকে শেষ করে দিচ্ছে? ছোট শহরে নীলার দিন কাটছিল একাকিত্বে। অনুশোচনার দহনে সে ধীরে ধীরে পুড়ে মরছিল। আতিকের ওপর রাগ কমলেও তার মনে একটা গভীর শূন্যতা তৈরি হয়েছে। কেন সে সেদিন আতিককে অপমান করেছিল? কেন তার বেকারত্বের কথা তুলেছিল? আজ সে বুঝতে পারছে ভালোবাসার কাছে আর্থিক অবস্থাটা কতটা তুচ্ছ। একদিন গভীর রাতে নীলা টেবিলে বসে আতিককে একটি চিঠি লেখার চেষ্টা করে। তার মনের সব আবেগ, সব অনুশোচনা সে কাগজের পাতায় তুলে ধরতে চায়, কিন্তু চিঠি লেখা শেষ হলেও সেটা পাঠানোর সাহস তার হয় না। তার মনে হয়
হয়তো অনেক দেরি হয়ে গেছে, হয়তো আতিক এখন অন্য কারো, অন্য জীবনের। সেই না পাঠানো চিঠিটা তার বুকের ভেতরে এক চাপা কষ্টের মতন জমা হয়ে থাকে। আতিক আর নন্দিনীকে একসাথে দেখার কষ্ট নীলার আর সহ্য হচ্ছিল না। প্রতিটা অনুষ্ঠানে তাদের হাসি মাখা ছবি, একে অপরের প্রতি যত্নশীল আচরণ, সব কিছু নীলার মনে তীব্র যন্ত্রণা দিত। তার মনে হতো তার ভালোবাসার স্মৃতিগুলো যেন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। অবশেষে সে সিদ্ধান্ত নিল ঢাকা ছেড়ে চলে যাবে। যে শহরে তার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে সুখী, সেখানে থেকে আর কি লাভ। কাঁপা কাঁপা হাতে নীলা তার ফোনের স্ক্রিনে ট্রেনের টিকিট বুক করলো। ছোট্ট শহরে ফিরে যাওয়ার দিন এগিয়ে আসতে লাগলো, আর তার বুকের ভেতরটা ততই ভারী হয়ে যেতে লাগলো। একদিন রিয়ার সাথে দেখা করলো নীলা। তার চোখের তলায় কালি, মুখে ক্লান্তির ছাপ। রিয়া বুঝতে পারলো নীলা ভেঙে পড়েছে। তুই কি সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ, এখানে থেকে আর লাভ নেই। কিন্তু তুই কি একবার ভেবে দেখেছিস যে তোর আতিকের সঙ্গে একবার সরাসরি কথা বলা উচিত? হয়তো দা দেখছিস সত্যিটা তার থেকেও আলাদা। আর কি আলাদা হতে পারে? নীলার কণ্ঠে হতাশা। আমি নিজের চোখে ওদের ঘনিষ্ঠতা দেখেছি। দেখ, আমি বলছি না আতিক ঠিক করেছে, কিন্তু 5 বছরের ভালোবাসা কি এত সহজে শেষ হয়ে যেতে পারে? আমার মনে হয় তোর একবার শেষবারের মতো চেষ্টা করা উচিত। রিয়ার পরামর্শে নীলার মনে সামান্য দ্বিধা জাগলো। অন্যদিকে নন্দিনীর মনেও একটা চাপা অস্থিরতা কাজ করছিল। আতিকের প্রতিশোধের নেশা সে বুঝতে পারছিল, কিন্তু মাঝে মাঝে তার মনে হতো আতিক হয়তো সত্যিই নীলার কাছে ফিরে যাবে। তাদের পুরনো ভালোবাসার গভীরতা নন্দিনী আন্দাজ করতে পারত। তার ভেতরে একটা ভয় কাজ করতো, যদি তাদের নাটক শেষ হওয়ার পর আতিক তাকে ছেড়ে চলে যায়। আতিকের মনেও নাটকের সমাপ্তি নিয়ে চিন্তা ঘুরপাক খাচ্ছিল। প্রথম দিকে সে শুধু নীলাকে কষ্ট দিতে চেয়েছিল, কিন্তু নন্দিনীর সান্নিধ্য, তার নিঃস্বার্থ ভালোবাসা ধীরে ধীরে আতিকের ভেতরের আসল অনুভূতি জাগিয়ে তুলতে শুরু করেছিল। তবে পুরনো জেদ আর অভিমান তাকে এখনও ধরে রেখেছিল। নীলার ঢাকা ছাড়ার আগের দিন সন্ধ্যায় নীলা শেষবারের মতন আতিককে ফোন করলো। অনেকক্ষণ রিং হওয়ার পর আতিক ফোন ধরল। আতিক? নীলার গলা ধরে এলো। ওপাশ থেকে নীরবতা। আমি কাল ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। নীলার কণ্ঠ আরও ক্ষীণ হলো। আতিকের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নীলার চলে যাওয়ার কথা শুনে তার মনে এক অদ্ভুত শূন্যতা অনুভব হলো। নীলা? আতিকের স্বর অস্পষ্ট। তুমি ভালো দেখো, আল্লাহ হাফেজ। নীলা আর কোনো কথা না বলে ফোন কেটে দিল। ফোন কাটার পর আতিক ব্যালকনিতে এসে দাঁড়ালো। শহরের আলো ঝলমল করছে, কিন্তু তার মনে অন্ধকার। নীলার চলে যাওয়ার মানেই তাদের সম্পর্কের চিরস্থায়ী সমাপ্তি। তার প্রতিশোধ কি এতই মূল্যবান? পরের দিন সকালে রেল স্টেশনে নীলার জন্য অপেক্ষা করছিল রিয়া। নীলার চোখে জল, মুখে বিদায়ের বিষণ্ণতা। তুই কি সত্যিই যাবি? রিয়া নীলার হাত ধরে বলল। হ্যাঁ। নীলা কান্না ভেজা স্বরে উত্তর দিল। ঠিক সেই মুহূর্তে নীলার ফোনে একটি মেসেজ এলো। প্ল্যাটফর্ম নাম্বার 5, প্রেরক আতিক। নীলা অবাক হয়ে রিয়ার দিকে তাকালো। রিয়াও বিস্মিত। কোনো কথা না বলে নীলা দ্রুত 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে ছুটল। প্ল্যাটফর্মে পৌঁছে নীলা দেখল ট্রেনের দরজার কাছে একা একা দাঁড়িয়ে আছে আতিক। তার চোখে গভীর যন্ত্রণা। নীলাকে দেখে আতিক এগিয়ে এলো। নীলা? আতিকের স্বর কাঁপছিল। নীলার চোখে জল গড়াতে শুরু করলো। তুমি এখানে? আতিক নীলার হাত ধরল। হ্যাঁ, তোমাকে বিদায় জানাতে এসেছি। তাদের চারপাশে বিদায়ী যাত্রীদের ভিড়, ট্রেনের হুইসেলের শব্দ, কিন্তু তাদের দুজনের কানে যেন আর কিছুই ঢুকছে না। আমি দুঃখিত। আতিকের স্বর রুদ্ধ। যা করেছি তার জন্য আমি লজ্জিত। নীলা নীরবে তার চোখের জল মুছল। ওসব নাটক, ওগুলো আমার ভুল ছিল। আতিকের কণ্ঠ আরও ভেঙে এলো। আসলে আমি তোমাকে খুব ভালোবাসি নীলা, আজও বাসি। নীলার চোখে অবিশ্বাস। ভালোবাসো? হ্যাঁ। আতিক নীলার দুহাত ধরল। আমি শুধু তোমার অপমানের জবাব দিতে চেয়েছিলাম, কিন্তু নন্দিনীর সাথে যা কিছু ছিল সবই অভিনয় ছিল। আমার হৃদয়ে শুধু তুমি ছিলে, আছো এবং থাকবে। নীলার বাঁধ ভাঙল, কান্নায় ভেঙে পড়ল সে। আতিক নীলাকে বুকে টেনে নিল। তাদের আবেগঘন আলিঙ্গনে পুরনো দিনের সব অভিমান, সব দূরত্ব যেন এক মুহূর্তে মিশে গেল। আমিও তোমাকে ভালোবাসি আতিক।
নীলার কণ্ঠ থেমে থেমে আসছিল। তাদের ঠোঁট একে অপরের সাথে মিশে গেল এক গভীর চুম্বনে। 5 বছরের প্রতীক্ষা, যন্ত্রণা আর ভুল বোঝাবুঝির অবসান হলো সেই স্পর্শে। তাদের পুরনো ভালোবাসা যেন নতুন করে জেগে উঠল। আলিঙ্গন ভেঙে আতিক নীলাকে বলল, আমার মনে হয় আমাদের নন্দিনীর কাছে ক্ষমা চাওয়া উচিত। নীলা মাথা নেড়ে সায় দিল। তাদের ভালোবাসা পূর্ণতা এলো, কিন্তু একজনের হৃদয় হয়তো ভাঙলো তাদের ভুলে। নীলার হাত ধরে আতিক সোজা নন্দিনীর কিচেনে ফিরে এলো। রিসেপশনে নন্দিনীকে দেখতে পেয়ে আতিক এগিয়ে গেল। নন্দিনী তাদের দুজনকে একসাথে দেখে প্রথমে সামান্য অবাক হলো, তারপর তার মুখে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল। নন্দিনী, আতিকের স্বরে কৃতজ্ঞতা মেশানো। তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। নন্দিনী শান্তভাবে তার অফিসের দিকে যেতে ইশারা করলো। 3 জন নীরবে অফিসের ভেতরে প্রবেশ করলো। নন্দিনী, আতিক আবারও শুরু করলো। নীলার হাত তখনও তার মুঠোয় ধরা। তুমি আমার জীবনে না এলে হয়তো আমি আজও সেই অন্ধকারে ডুবে থাকতাম। তোমার সাহায্য, তোমার বিশ্বাস আমার জীবন বদলে দিয়েছে। নন্দিনী নীরবে আতিকের দিকে তাকিয়ে রইল, তার চোখে এক গভীর বিষাদের ছায়া। কিন্তু আমাদের মধ্যে যা কিছু হয়েছে সেটা। আতিক একটু থামলো, যেন সঠিক শব্দ খুঁজে পাচ্ছে না। আমাদের লোক দেখানো সম্পর্ক সেটা সত্যি ছিল না। আমার হৃদয় সবসময় নীলার স্থান ছিল। নন্দিনী দীর্ঘশ্বাস ফেলল, তার মুখে এক চাপা কষ্টের ছাপ। আমি জানতাম আতিক, এসব তো আমরা পরিকল্পনা করেছিলাম, তাই না? আতিক অবাক হয়ে নন্দিনীর দিকে তাকালো। হ্যাঁ। নন্দিনীর ঠোঁটের কোণে এক দুর্বল হাসি দেখা গেল। তোমার চোখের ভাষা, তোমার পুরনো দিনের কথা বলার ভঙ্গি, সব কিছুই আমাকে বুঝিয়েছিল নীলা তোমার জীবনের কতটা গুরুত্বপূর্ণ। নীলা এগিয়ে এসে নন্দিনীর হাত ধরল। নন্দিনী, আমি জানি আমি সেই দিন তোমার সাথে যা করেছি তা ঠিক হয়নি, আমাদের ক্ষমা করে দিও। নন্দিনী নীলার দিকে তাকিয়ে স্নেহ মিশ্রিত স্বরে বলল, তোমাদের ভালোবাসার কাছে আমার সামান্য কষ্ট কিছুই না নীলা। এত ভালোবাসা সত্ত্বেও দীর্ঘ এতগুলো বছর তোমরা একে অপরের থেকে দূরে থেকেছ, এটাই বা কম কিসে? তোমরা সুখী হও, এটাই আমার চাওয়া। আতিকের চোখে জল এসে গেল। নন্দিনীর উদারতা তার হৃদয় ছুঁয়ে গেল। ধন্যবাদ নন্দিনী, তুমি সত্যি অসাধারণ। মৃদু হেসে নন্দিনী একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, এখন তোমরা কি করবে? আতিক নীলার দিকে তাকালো, তাদের চোখে এক নতুন ভবিষ্যতের স্বপ্ন। আমরা আবার একসাথে আমাদের পুরনো শহরে ফিরে যেতে চাই, নতুন করে সব শুরু করতে চাই। তবে হ্যাঁ, তুমি সবসময় আমার একজন ভালো বন্ধু, তারপর একজন বিজনেস পার্টনার হয়ে থাকবে। নন্দিনী হাসি মুখে তাদের দিকে তাকালেন। তোমাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই, চাও তোমরা সুখী হও। আতিক আর নীলা দুজনেই নন্দিনীর কাছে বিদায় জানালো। অফিসের বাইরে বেরিয়ে এসে তারা একে অপরের হাত ধরে হাঁটতে শুরু করলো। তাদের মনে এক নতুন আশা, এক নতুন জীবনের হাতছানি। রেস্টুরেন্টের কর্মীরা অবাক হয়ে তাদের একসাথে বেরিয়ে যেতে দেখল। এতদিনের গুঞ্জন, এতদিনের জল্পনার অবসান হলো যেন। অন্যদিকে নিজের অফিসের চেয়ারে বসে একা নন্দিনীর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এতদিনের অভিনয়, এতদিনের চাপা ভালোবাসা আজ মুক্তি পেল, কিন্তু বিনিময়ে সে একা হয়ে গেল। তার ভেতরের কষ্টটা কাউকে দেখানোর মতো নয়। ছোট থেকে সে একা বড় হয়েছে, সময়ের অভাবে বাবা মায়ের সঙ্গও পায়নি, কিন্তু দীর্ঘ 5 বছর আতিকের সঙ্গ পেয়ে সে নিজেকে আর একা ভাবতে চায়নি। সব সময় তার সব কল্পনাতে আতিক তার সঙ্গী ছিল, কিন্তু আজ সেই কল্পনার সমাপ্তি ঘটল। আবারও সে একা হয়ে পড়ল। কিছুক্ষণ নীরবে কাঁদল নন্দিনী, তারপর ধীরে ধীরে নিজের চোখের জল মুছল। তার ভেতরে দৃঢ়তা আবারও জেগে উঠল। ভালোবাসা হয়তো তার কপালে ছিল না, কিন্তু জীবন থেমে থাকার নয়, তার সামনে এখনও অনেক পথ চলা বাকি। নন্দিনী চেয়ার ছেড়ে উঠল, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বিধ্বস্ত চেহারা দেখল। একটা দীর্ঘশ্বাস ফেলে সে নিজেকে শান্ত করল। তার নিজের একটা পরিচয় আছে, একটা লক্ষ্য আছে, তাকে আবারও নতুন করে সব শুরু করতে হবে। একা হলো। সে তার ডেস্কের দিকে এগিয়ে গেল। ব্যবসার নতুন কিছু পরিকল্পনা তার মাথায় ঘুরছে। নন্দিনীর কিচেনকে আরও বড় করে তোলার স্বপ্ন সে আবারও দেখতে শুরু করলো। তার মনে জেদ, তার চোখে নতুন আলো। ভালোবাসা না পেলেও সে তার কর্মের মাধ্যমে নিজের স্থান তৈরি করে নেবে। তার চেহারা আবারও আত্মবিশ্বাসে ভরে উঠল।
ভাঙা হৃদয় নিয়ে মানুষ নতুন করে বাঁচতে শেখে, নতুন করে স্বপ্ন দেখে। নন্দিনীও সেই পথেই হাঁটতে শুরু করলো।